চৌধুরী বাড়ির সদর দরজার সামনে আরিয়ান তার বউ অনুকে নিয়ে দাঁড়িয়ে আছে, তবে বরণ হওয়ার জন্য না, নিজের মাকে বোঝানোর জন্য। আরিয়ানের মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আয়েশা বেগম বলে, আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মানি না। ওই ফাজিল বেয়াদব মেয়ে কোনোভাবে এই চৌধুরী বাড়ির বউ হতে পারে না। কেন, কোথায় সমস্যা? আমি বিয়ে করেছি তাও 5 বছর আগে, এখন তোমাকে মেনে নিতে হবে। ওই মেয়ে যদি এই বাড়িতে পা রাখে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব সারা জীবনের জন্য। মা, তুমি এমন কেন করছো? আমার 2 ছেলে, তাদের বিয়ে নিয়ে আমার এক বুক আশা ছিল। তোরা 2 ভাই সেই আশার মুখে নোংরা পানি ঢেলে দিয়েছিস। আয়াত বিয়ে করেছে এমন এক মেয়েকে যে মেয়ে সারাদিন ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকে, তার সংসার করার সময় নেই। এখন আরিয়ান এমন এক মেয়েকে বিয়ে করেছে যে কোনো দিক দিয়ে আমার বৌমা হওয়ার যোগ্য নয়। মা, এসব একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ওদের তো বিয়ে হয়ে গেছে। তোমার ইচ্ছা থাকলেও এটা অস্বীকার করতে পারবে না যে অনু আরিয়ানের বউ না। তুমি কি চাইছো, অনুকে তাড়িয়ে দেব চৌধুরী বাড়ির দরজার সামনে থেকে? তাহলে এই বাড়ির সম্মানের কি হবে তা কি একবারও ভেবে দেখেছ? তাছাড়া যখন মানুষ জানতে পারবে তুমি অনুকে বাড়িতে ঢুকতে দাওনি, তাড়িয়ে দিয়েছ সদর দরজা থেকে, তখন তোমাকেও মানুষ খারাপ কথা বলবে, আর আমাদের সামনে তোমাকে খারাপ কথা বলবে। তার উত্তর দিতে পারবো না, আমাদের মাথা সবার সামনে নিচু হয়ে যাবে। এখন বলো, তুমি কি চাও? তোমার জেদের জন্য চৌধুরী বাড়ির সবার মাথা সকলের সামনে নিচু হয়ে যাক? আমি এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? অনুকে হাল বেহাল করি। এই না হলে আমার এত স্বাদের ভাবি আপনি। দেখা যাক না এবার কে জিতবে, শাশুমা না তার বৌমা। পরের দিন সকালে চৌধুরী বাড়ির কারো ঘুম ভাঙার আগে অনু ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবার জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে বসে থাকে। আয়েশা বেগম ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে আসছিল। আসসালামু আলাইকুম শাশুমা। এমন আচমকা অনুর সালাম শুনে আয়েশা বেগম চমকে ওঠে, কারণ এত সকালে সে এই বাড়ির কাউকে কখনোই উঠতে দেখেনি। তারপর আয়েশা বেগম ডাইনিং রুমের ভেতরে প্রবেশ করে তার তো একদমই আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়ে যায়। এই মেয়ে তাহলে কোন কাক ভরাটাকে উঠেছে, আল্লাহই ভালো জানে। পুরো ডাইনিং টেবিল সকালের নানান রকম আইটেম দিয়ে সাজিয়ে রাখা। পুরো টেবিলে তুমি যতই সাজিয়ে রাখো না কেন এত শত আইটেম দিয়ে, একটা আইটেমের স্বাদ যে নেই তা আমি খুব ভালো করে জানি। শাশুমা, সকালের নাস্তা এ বাড়ির বউদের বানানোর নিয়ম, এটা আমি জানি। তাই শ্বশুর বাড়ির প্রথম সকালে সবার জন্য নাস্তা বানিয়ে দিনের শুরুটা করেছি। থাক থাক, এত বেশি কথা বলার দরকার নেই। সবাই যখন খাবারগুলো মুখে তুলতে পারবে না তখন তাদের জন্য অন্য কিছুর তো ব্যবস্থা করতে হবে। যাই, আমি সেই ব্যবস্থা করে আসি। শাশুমা, আমি এতটা খারাপ খাবার বানাই না যে অন্য কেউ মুখে দিতে পারবে না। প্রথমে দেখতে সুন্দর হলে কি হবে, এর স্বাদ আছে কিনা কে জানে। আচ্ছা, সবাই আসুক, তারপর না হয় দেখা যাবে সবাইকে কি বলে খাবার খেয়ে। এমন সময় সবাই নাস্তা করার জন্য নিচে ডাইনিং রুমে চলে আসে। গুড মর্নিং মাই ডিয়ার সুইট ওয়াইফ। অনু তার উত্তরে সুতাটে মিষ্টি হাসি ফেরত আরিয়ানকে। ওয়াও, কতদিন পর তোর হাতের তৈরি নাস্তা খাবো, তা ভাবতেই জিভে পানি চলে আসছে। এই সব কিছু তুমি একা তৈরি করেছো অনু? জি, আমার স্বাদের বর। আরিয়ান, তোর ভাগ্য খুব ভালো, বউ বাড়িতে রাতে আসছে, সকালে বউ রান্নাঘরে। বিয়ের পরের দিন সকালে বউয়ের হাতের খাবার খাওয়ার ভাগ্য কয়জনের হয়? আরিয়ান, তুই তো ভাগ্যবান ব্যক্তি, এত ভালো ভাগ্য তোর। এত নাচাটাচি করার দরকার নেই। এত রান্না করতে গিয়ে আমার রান্নাঘরে যে কি বেহাল দশা করে রাখছে তা আল্লাহ জানে। শাশুমা, আপনি যান, আপনি আপনার রান্নাঘর পরিষ্কার করে আসেন। সব কাজ আমি করলে হবে নাকি বলেন? রান্না করা আমার দায়িত্ব, রান্নাঘর পরিষ্কার করে না। দেখছো সবাই কি বেয়াদব মেয়ে, রান্না করবে সে আর রান্নাঘর পরিষ্কার করব আমি? এই মেয়ে, আমাকে কি বাড়ির কাজের মেয়ে মনে করো তুমি? শাশুমা, কাজ করার জন্য কাজের মেয়ে আছে, আপনাকে কেন কাজের মেয়ে ভাবতে যাব? আপনি তো কাজের নামে শুধু 3 বেলা রান্না বাড়া পারেন, তাছাড়া অন্য কোনো কাজ কি কখনো ভুলেও করেন বলুন? তোরা কেউ কিছু বলবি না? এই মেয়েটা কখন থেকে কত কথা বলছি আমাকে। মা, এটা তোমাদের ব্যাপার, এখানে বাড়ির ছেলেরা কি বলবে? আমরা তো রান্নাঘরে কাজ করি না, তাই সেই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আরিয়ানের মুখে এমন কথা শুনে হন হন করে সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায়। আয়েশা বেগমের পিছনে পিছনে বাড়ির সবাই চলে যায় রান্নাঘরের দিকে। আয়েশা বেগম তো রান্নাঘরে এসে একদম হাঁ হয়ে যায়। কি মা,
তোর ছোট বৌমা তো সেই রকম কাজের। সে শুধু অফিসে পারফেক্ট না, সংসারের কাজেও পারফেক্ট। অনুভবী রান্নাঘর একদম পরিষ্কার করে রাখছে, আমাকে কোনো কাজ করতেই দেয় নাই, নিজে নিজে সব কাজ একাই করছে। রান্নাঘর পরিষ্কার করাটা বড় ব্যাপার না, রান্না করে রাখছে তো এক গাধা। এগুলো খেয়ে দেখতে হবে খাওয়ার যোগ্য কিনা। এরপর সবাই আবার ডাইনিং রুমে ফিরে আসে। সবাই যার যার মতো খাবার খেতে শুরু করে দেয়। খাবার খাওয়ার সময় সবাই অনুর রান্নার অনেক প্রশংসা করে। আয়েশা বেগম তো অনুর এত প্রশংসা শুনে তেলে বেগুনে জ্বলতে থাকে। ভাবি যাই বলেন, বৌমা কিন্তু সত্যি কাজের অনেক, এটা মানতেই হবে। রান্না বান্না করতে পারলে সব হয় না। এইদিকে বিকেলবেলা চৌধুরী বাড়িতে মেহমান এসেছেন। তাদের দেখে আয়েশা বেগম এত খুশি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আয়েশা বেগম তার ভাবি রিনা বেগমকে জড়িয়ে ধরে। ভাবি, তোমাদের এতদিন পর তাহলে এই ননদের কথা বুঝে মনে পড়েছে? আরে কি যে বলো না তুমি, তোমার কথা তো আমাদের সব সময় মনে পড়ে, তবে সমস্যার সময়ের জন্য আসা হয় না। থাক ভাবি, আর কিছু বলতে হবে না। তোমাদের দেশ বিদেশ ঘোরাঘুরির সময় হয়, কিন্তু আমাদের বাড়িতে আসার সময় হয় না। বুঝি, আমি সব বুঝি। বুঝেছো ভাবি? তোমার যা ইচ্ছা তুমি তাই বোঝো, কি আর করার। ভাবি, আমাদের আদিল কোথায়? তাকে তো দেখছি না। তোমার পেছনে তাকিয়ে দেখো। ফুপিজান, তোমাকে অনেক মিস করেছি, তার থেকে বেশি আমি আমার ভাইদের মিস করেছি। তারা কোথায়? আমাকে মিস করলে দেখা করতে আসতে মাঝে মধ্যে। তোমার ভাইয়েরা সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত, একটু পর চলে আসবে। ফুপি, ওই দুজন কে? নীল শাড়ি পরা মেয়েটা রাজের বউ, আকাশি শাড়ি পরাটা আরিয়ানের বউ। হাই, আমি আদিল, আরিয়ানের কলেজের টুকরো মামাতো ভাই। তোমার নাম কি আকাশি পরি? আমি মিসেস আরিয়ান চৌধুরী। এই বাড়িতে আরিয়ানের অবর্তমানে এটাই আমার পরিচয়। আরিয়ান আসলে না হয় আমার পুরো পরিচয় ডিটেলে ওর থেকে জেনে নেবেন। আমি তোমার উত্তরে সন্তুষ্ট না, তবে তোমার কথার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইউর অ্যাটিটিউড। দেখতে হবে না বউটা কার, যেমন আমি তেমন আমার বউয়ের অ্যাটিটিউড লেভেল ব্রো। ভাই, বিয়েটা একাই করে নিলে, আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আসলে সবটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আর কিছু বলার সময়ই হয়ে ওঠেনি। সমস্যা নেই ব্রাদার, আমি যখন এসেছি তখন আমার সবটা উসুল করে নেব। আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই করবি। আমার রুমে এক কাপ কফি নিয়ে আসো। জি বলে তাড়াতাড়ি করে কফি বানিয়ে আরিয়ানের রুমে চলে যাই। দেখছো ভাবি, কি বেয়াদবি! তোমার সাথে আলাপ না করে নিজের বরের পেছনে পেছনে চলে গেছে। তুই তাড়াতাড়ি যা, ওদের রোমান্সের মাঝে বাহাত দিয়ে আয়। আয়েশা বেগম তাড়াতাড়ি করে আরিয়ানের রুমের দিকে যেতে থাকে। অনু আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান ফ্রেশ হতে বাথরুমে চলে গেছে। তাই সে চুপচাপ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় অনুর চোখ বাইরে যেতেই দেখে ওর শাশুমা এদিকে আসছে। অনু রুমের ভিতরে ঢুকে শাশুমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। এই বেয়াদব মেয়ে, দরজা খোলো বলছি। আমার ছেলের রুমে তুমি কি করো? বাইরে বেরিয়ে আসো। শাশুমা, আপনার ছেলের একমাত্র বউ আমি। আপনার প্রতি তো আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? কি বলতে চাইছো তুমি? আপনাকে দাদিমা বানানোর দায়িত্ব আছে না আপনার? 3 মাসের মধ্যেই আমি আপনাকে মিষ্টি মুখ করাবো শাশুমা। আরিয়ানের মা এই কথা শুনে তাড়াতাড়ি রাজের মা আর রিনা বেগমকে ডাকতে চায়। এদিকে বাথরুম থেকে আরিয়ান বাইরে এসে দেখে অনু দুষ্টু হাসি দিচ্ছে। আরিয়ান গিয়ে অনুকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। অনু আরিয়ানের এমন আচমকা স্পর্শে পুরো বরফের মতো জমে যায়। এখনো তো রোম্যান্সের রহটা শুরু করিনি, তাতে তোমার এই অবস্থা। আসলে এতটা কাছে তো তুমি কোনো দিন আসো নাই, তাই হঠাৎ আচমকা এমন হওয়াতে ভয় পেয়ে গেছিলাম। তা আমার এই মিষ্টি বউয়ের ঠোঁটের দুষ্টু হাসিটার রহস্যটা কি জানতে পারি? শাশুমাকে বলেছি তাকে 3 মাসের মধ্যে দাদিমা বানিয়ে দিব। তুমি তো ফার্স্ট, তা তো আমি জানতাম না। চলো তাহলে দেরি কিসের, বাচ্চার জন্য যা যা করা তাই করি। এই তো ছেলেদের শুধু একটু অনুমতি দরকার। এই ঠান্ডা কফির মগেই রাখো। এই তুমি পাগল হয়ে গেলে নাকি? এত ঠান্ডা পানি হয়ে যাওয়া কফি কি খাওয়া সম্ভব? কেন সম্ভব না? সামনে এত হট বউ দাঁড়িয়ে আছে, তাকে দেখে ঠান্ডা কফিকে গরম ভেবে খেয়ে নাও। যেমন তুমি তেমন তোমার শিয়াল মামা মার্কা বুদ্ধি। আমার বুদ্ধি যেমনই হোক, তাতে তোমার কি? আমারই তো সবকিছু, বউটা যে আমার। আচ্ছা থাক, এত বউ বউ করতে হবে না। আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য আবারও কফি বানিয়ে ফুলের হাতে পাঠিয়ে দিচ্ছি। অনু চলে যেতে লাগে, তার আগে আরিয়ান অনুর হাত ধরে রাখে।
অনু আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ওই ঠান্ডা কফির মগে চুমুক দিয়ে সেই কফির মজা নিয়ে খাচ্ছে। বউয়ের হাতে বানানো খাবার কি কখনো খারাপ হতে পারে? এটা একদম ঠান্ডা পানি হয়ে যায়নি, তুমি আবার বানাবে, আর সেই সময় পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকো, আমার চোখের তৃষ্ণা মিটে যাবে তোমাকে দেখার। অনু একটু লজ্জা পেল, আর সে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে দিল। এমন সময় আরিয়ান এসে টুক করে অনুর কপালে একটা চুমা দিয়ে দেয়। অনু সোজা গিয়ে আরিয়ানের 2 গালে 2টা চুমা দিয়ে দেয়। তারপর দরজা খুলে সামনে তাকিয়ে দেখে অনু আরিয়ান দুজনে একসাথে অবাকে শীর্ষে উঠে গেছে। অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে, আরিয়ান অনুর দিকে তাকিয়ে আবারও বাইরে দেখে। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বাড়ির মহিলারা আমার ফালতু কাজ করবে। আপনার কেমন রুচির মানুষ তা আমি জানি না। নতুন বিবাহিত নবদম্পতির রুমের বাইরে আড়িপাতা আপনাদের শোভা দেয় না। এখন ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, তাদেরকে এখন তাদের মতো পার্সোনাল জীবনটা নিজের মতো করে এনজয় করতে দিন। এভাবে ছেলে বউয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ছেলে বউয়ের সম্মানের সাথে নিজের সম্মানও তো মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। এই মেয়ে, বেশি বেয়াদবি করবে না। অনু আর কিছু না বলে সোজা নিচে রান্নাঘরের দিকে চলে যায়। আপনাদের খুব বার বেড়েছে। অনু যে কি জিনিস তা তোমরা হাড়ে হাড়ে বুঝবে। যাও নিচে যাও এবার। ওরা সবাই নিচে চলে যায়। এদিকে আরিয়ান ভাবতে থাকে, এইভাবে আর যাই হোক সুখে সংসার করা যায় না, এক্ষুনি সবকিছু থামিয়ে দেওয়া দরকার, বড় কোনো সমস্যার সৃষ্টি হওয়ার আগে। তার আগে আমাকে যা করার করতে হবে তা আমি খুব ভালো করে জানি। ভুলটা আমারই, জানতাম এমন সমস্যা হবে। তারপরও বাড়ির মহিলাদের ওপর ভরসা করা মোটেও আমার উচিত হয়নি। 3 মাথা যখন এক স্থানে হয় তখন শয়তান সেখানে উকি দেবেই, এইটাই নিয়ম হয়তো। এদিকে অনু রান্নাঘরে এসে মুরগি গোস্ত টুকরো করতে থাকে। যত রাগ ছিল সবটা গোস্তের ওপরে দিয়ে জোয়ার বয়ে যাচ্ছে। বুড়ি, এইবার একটু শান্ত হয়ে যা প্লিজ, নয়তো এই গোস্তগুলো কেউ খেতে পারবে না, একদম পেঁয়াজ কুচি হয়ে যাবে। বাড়ির বউ খারাপ হবে না ভালো হবে সবটা নির্ভর করে সেই বাড়ির পরিবেশের উপর। কিন্তু এই বাড়ির যে পরিবেশ তাতে আমার মনে হয় আমি তার ছেলের বউ না, তারা আমার ছেলের বউ, আমি তাদের শাশুড়ি। সব দায় আমার, তাদের সঠিক পথ আমাকেই দেখাতে হবে। এটা কোথাকার নিয়ম আমাকে বলবেন? দেখ অনু, ভুল মানুষ মাত্রই হয়, তবে ভুল থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। এখন বাড়ির বড়রা সবাই ভুল করছে, তাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেওয়া উচিত। সব কাজ কঠোরভাবে সমাধান করা সম্ভব না, তেমন কোনো কাজ সহজে হয়ে যাবে এটারও কোনো মানে হয় না। মাঝে মধ্যে ভালোবাসা দিয়ে বুঝিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হয়, যাতে কেউ মনে কষ্ট না পায়, আবার তারা নিজের ভুলটা বুঝতে পারে। তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সাথে যা ব্যবহার করছি তা ভুল? তারা কেমন ব্যবহার করছে তাদের বাড়ির নতুন বউয়ের সাথে তা তোমাদের চোখে পড়ে না? তাদের উচিত আমাকে শিখিয়ে পড়িয়ে নেয়া, আর তারা কিনা আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে দিয়েছে। উফ, আমি কিন্তু এবারও তোকে ভুল বলি নাই। তুই তো এমন মেয়ে যে কিনা সবাইকে সোজা পথ দেখাতে পারে। তবে এটা ভুলে যাবি না, একটা পরিবারের পরিবর্তন কিন্তু আমরাই আনতে পারি, এই কাজ বাহিরের কেউ করতে পারবে না। নিজের বাড়ির মানুষদেরকে তো পরিবর্তন আমরাই করতে পারি, অন্য কেউ করবে না। তবে আমি এটাও ভালো করে জানি কিভাবে এদের সোজা পথে আনতে হবে। তোর উপর আমার বিশ্বাস আছে। বাহ, এখানে তো দেখছি 2 বোন মিলে যুক্তি পরামর্শ করা হচ্ছে। তা বাচ্চা, এত পরামর্শ করে কি আমাদের বাড়ি ছাড়া করবে নাকি? বাড়ি ছাড়া হবার ইচ্ছে থাকলে হতেই পারেন, আমরা তার আর কি আছে। না মামি, আপনি ভুল বুঝছেন, আমরা এমন কোনো কথা বলছিলাম না। বৌমা, বড়দের মুখে মুখে একদম তর্ক করবে না, আমার এইসব একদম পছন্দ না। আজ শাশুড়ি হয়েছে, একদিন আমরা তোমাদের মতো বউ ছিলাম বাড়ির। থাক রিধি আপু, মার কাছে মাসির বাড়ির গল্প করে লাভ নেই। রিধি, তুমি অনু থেকে দূরে থাকবে। ওই মেয়ে তোমার বোন আগে ছিল, এখন সে তোমার যা হয় সে কথা ভুলে যাবে না। শ্বশুর বাড়িতে বোনের সম্পর্কের কোনো মূল্য থাকে না, এখানে সে তোমার যা, এটাই বড় কথা। মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার নানা শ্বশুরের বাড়ি। আমি তো বিয়ের পর নিজের শ্বশুরের বাড়িটা এখন পর্যন্ত চোখেই দেখি নাই, যেখানে নিজের শ্বশুর বাড়িতেই যতদিন না যাচ্ছি ততদিন অনুকে যা ভাবতে পারবো না। অনু আমার বোন ছিল, সে সারা জীবন বোন থাকবে। আজ রাজ বাড়িতে আসুক, ওর কাছে বিচার দেব। এই মেয়ে আমাকে আমার বাপের বাড়ি নিয়ে কথা শোনাচ্ছে। মা, কথা শোনায় নাই, এটা আপনার ভাইয়ের কষ্টের টাকায় তৈরি করা বাড়ি। সে বাড়িতে এসে আমরা সবাই দইয়ের উপরে মাছের মতো বসে আছি।
তারা ইচ্ছে করলে আমাদের মাছি ভেবে যে কোনো সময় তাড়িয়ে দিতে পারে। তাই এই বাড়িতে আমরা মেহমান হয়ে দুদিনের জন্য আসতে পারি, সারা জীবনের জন্য থেকে যেতে পারি না। আমার শ্বশুরের যদি ঘরের তৈরি ঘর থাকে, তবুও সে ঘরটা হবে আমার সংসার। এখানে সংসার করাটা আমার কাছে চড়ুই পাখির বাসার মতো মনে হচ্ছে। হ্যাঁ রিদি আপু, বিয়ের পর বরের সব কিছু নিজের হয়, ঠিক তেমন বউয়ের সবটা বরের কাছে আপন হওয়া উচিত। এটা আমার শ্বশুরের বাড়ি। এই বাড়ির ওপর আমার আর রিমি আপুর যতটা অধিকার আছে ততটা অধিকার তোমার নেই, ঠিক আছে? তার মানে এই নয় যে ফুপু আর ভাইয়ের বাড়ি এসে থাকতে পারবে না। অবশ্যই ফুপুর বাড়ি যখন ইচ্ছা হবে তখনই সে এসে বেরিয়ে যাবে, তোমরাও যাবে। তাই বলে যদি কেউ তার বাবার বাড়িতে সংসার করা শুরু করে দেয়, তাহলে সে বাড়িতে মেয়ের আদর কমে যায়, এমনকি সম্মান আর আগের মতো থাকে না। কোনো ননদ যদি তার ভাইয়ের সংসারে কর্তৃত্ব ফলাতে শুরু করে দেয়, তাহলে একটা সময় সেই সংসারের পরিবেশ বিষাক্ত হয়ে যায়। মা, আজ যদি আপনি আপনার বাড়িতে থাকতেন তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আমাদের তো ছোট পরিবার, আমি, মৌ, রাজ আর আপনি, আমরা চারজন মিলেমিশে তো খুব সুখে দিন কাটাতে পারি। আমি কেন নিজের শ্বশুরের ঘর রেখে পরের ঘরে চড়ুই পাখির মতো বাসা বাঁধতে যাব? মা, ভাবি একটা কথাও ভুল বলে নাই। আমার বাবার কি বাড়ি নেই? আমাদের নিজের বাড়ি থাকতেও আমরা মামার বাড়িতে পড়ে আছি কেন বলতে পারো? শুধুমাত্র তোমার জেদের জন্য। আমরা মামার বাড়ি মাঝে মধ্যে বেড়াতে আসব, কত মজা করব, আমাদের কত আদর থাকবে। কিন্তু তোমার জন্য বাবা মারা যাবার পর থেকে এখানে আছি। কই একবারও কি তোমার নিজের সংসারের কথা মনে পড়ে না? সেই ঘরবাড়ির কোন অবস্থায় পড়ে আছে একবারও খোঁজ নিয়েছো? সে বাড়ির কোনো? তোদের দেখছি কথা কেচির মতো চলছে। আমাকে বেশ ভালো জ্ঞান দিতে এসেছিস সকলে মিলে। তোমাকে কিছু বলাটাই বৃথা। আজারে তোমাকে কিছু কেন যে বলতে আসছিলাম আল্লাহ জানে। দেখছো আয়েশা, বাড়িতে দুদিন এই মেয়েগুলো আসতে না আসতে সংসার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। দুদিন পর দেখা যাবে এরা সম্পত্তির জন্য তিন ভাইয়ের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেবে। এই তিন বোন দেখছি খুবই বিপজ্জনক। এদের থেকে তোমরা আর ছেলেরা দূরে থাকো, বুঝলে? সম্পর্কে তো মামি শাশুড়ি হন আপনি। আপনি ননদের বাড়িতে বেড়াতে এসেছেন। এখানে বেড়াতে এসে অন্যের সংসারে এসে নাক গলাটা উচিত হচ্ছে আপনার? বলুন, আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিজেদের মধ্যে বুঝে নিতে দিন। এই মেয়ে, ভুলে যাবে না এটা আমার ননদের সংসার। ভুলে যাবেন না, আমি এই বাড়ির বউ। সংসারটা যেমন আপনার ননদের, এখন থেকে ঠিক সেই পরিমাণ অধিকার সহ এটা এখন থেকে আমাদের সংসার, ঠিক আছে? তাই আমাদের সংসারে প্লিজ নাক না গলালে খুশি হব। আয়েশা, কিছু বলবি না? তোর ছেলের বউ আমাকে কত কথা শোনাচ্ছে, দেখছিস? বেয়াদব মেয়ে, তুমি কোন সাহসে আমার ভাইয়ের বউকে অপমান করছো? আপনি যদি নিজের ছেলের বউকে সবার সামনে অপমান করতে পারেন, তাহলে আমাকে তো নিজের সম্মান বাঁচাতে আওয়াজ তুলতেই হবে, তাই না শাশুমা? মা, আপনি যদি আজ মেহমান হয়ে যদি এই বাড়িতে আসতেন, তাহলে আমাদের বাসার জন্য ওদের এত সমস্যা হতো না। মেহমান যদি বাড়ির মানুষ হতে চেষ্টা করে, তাহলে সেই বাড়ির পরিবেশ দূষিত হয়ে যায়। আজ এই বাড়ির অবস্থা দেখে আমাদের তাই মনে হচ্ছে। অনু কোনো কিছু না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। মামিমা আপনার ছোট ছেলের বউ এই রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে আটকানো উচিত ছিল আপনার। আমরা এই বাড়িতে মাত্র 2 দিনের অতিথি। অনু আর রিমি সারা জীবন থাকবে এই বাড়িতে, এই কথাটা ভুলে যাবেন না। আমাদের থেকে কাছের মানুষ কিন্তু ওরা আপনার। আমরা আপনাদের সুখের সময় আসব, আর ওরা আপনাদের দুঃখের সময় সব সময় পাশে থাকবে। তাদের বাড়ির বউ না ভেবে একবার মেয়ে ভেবে দেখবেন প্লিজ। চলো ভাবি, আমরা রুমে যাই। আজ ভাইয়ারা বাড়িতে আসলে তাদের সব কিছুর বিচার করতে বলবো। এদিকে 4 ভাই বাইরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশটা একদম ঠান্ডা। এতটা ঠান্ডা পরিবেশ ওদের কারো সহজে হজম হচ্ছে না। কোথাও তো কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছেই। এইদিকে 4 ভাই বাইরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশটা একদমই ঠান্ডা। এতটা ঠান্ডা পরিবেশ ওদের কারো সহজে হজম হচ্ছিল না। আচ্ছা, এইটা আমাদের বাড়ি তো, নাকি ভুল করে অন্য কারো বাড়িতে চলে আসছি? এটা তো আমাদের বাড়ি।
তবে পরিবেশটা বদলে গেছে কিভাবে তাই বুঝতে পারছি না। আরে তোমরা এমন ভাব করছো কেন? বাড়ির পরিবেশ বদলে গেছে, তাতে সবার খুশি হওয়া দরকার। সবাই খুশি না হয়ে অযথা টেনশন করছো। না আদিল, তুমি বুঝবে না। এই বাড়ির শান্ত পরিবেশ কোনো না কোনো বড় ঝড়ের দিকে ইশারা করছে, তা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। অনুভাবী বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? এসব কি ফালতু কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই তুই জানিস কার কথা বলছিস? অনু কখনো বাড়ি ছেড়ে চলে যাবার মতো মেয়ে না। সে সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানে। অনু সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানতো, তবে শ্বশুর বাড়ি যে এমন হবে তা তো সে আগে থেকে জানতো না। কি বলতে চাইছো তুমি? আমার বোন তোমার মা মামিদের কথার সামনে নিজেকে বেশি সময় দাঁড় করিয়ে রাখতে পারে নাই, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রেডি বাড়িতে কি হয়েছে তা যদি একটু ক্লিয়ার করে বলতে তাহলে খুব ভালো হতো, সবাই সবটা জানতে পারতাম। আমি বলছি কি হয়েছিল অনুভাবীর সাথে। এরপর মো ওদের কাছে সব কথা ডিটেলসে বলে দেয়। মোবের মুখে সব কথা শোনার পর আরিয়ানের তো রাগে পুরো শরীর চলে যাচ্ছিল, কিন্তু আজ আছে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। রাগের বসে আরিয়ান বাড়ির ড্রয়িং রুমে সব দামি দামি কাজের শোপিস সহ ফুলদানি সব ভেঙে সব কিছু এলোমেলো করে দেয়। আয়াত কি আরিয়ানকে থামাতে চেষ্টা করে কিন্তু পারে না। তা দেখে রাজ, আদিল তিনজন মিলে আরিয়ানকে ধরে রাখে। এইরকম শব্দে রিনা বেগম, আয়েশা বেগম, রাজের মা সবাই নিচে ড্রয়িং রুমে চলে আসে। আয়েশা বেগম এসে দেখে আরিয়ানের দুই চোখ রক্তের মতো লাল হয়ে আছে, নাক মুখ পুরোটা লাল হয়ে আছে, অতিরিক্ত রাগের জন্য কপালের পাশে রগগুলো ফুলে আছে। তাহলে তোমার ছেলের হাতের বাইরে ঝরে যাওয়া রক্ত দেখলে শুধু একবারও কি দেখেছ মা তোমার ছেলের হৃদয়ের মাঝে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে? না, তুমি তো দেখতে পাবে কি করে? তোমার চোখে তো শাশুড়ি হবার চশমা দিয়ে রেখেছ। তুমি যে আমাদের মা সে কথাটা বলে বসে আছো। থাকো মা, তুমি শাশুড়ি মার অ্যাটিটিউড নিয়ে। আমরা চলে যাচ্ছি তোমার চোখের সামনে থেকে। আরিয়ানের মা কিছু বলবে তার আগে আয়াত আরিয়ানের হাত ধরে বাড়ির বাইরে বাগানে নিয়ে চলে আসে। আরিয়ানদের পিছন পিছনে আদিল, রাজ, টুইটি, মো চলে যায়। আয়েশা বেগম ড্রয়িং রুমের ভিতরে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। তুমি আমার বউ, এ কথা ভাবতে আমার রুচিতে লাগছে। আমার বউ তার নিজের সন্তানের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে না। আমি কখনো কল্পনাতেও ভাবতে পারি নাই। আয়েশা বেগম কিছু বলবে তার আগে আরিয়ানের বাবা চলে যায়। ওরে, ওরা 2 দিন রাগ করে থাকবে, তারপর তোমার সবকিছু তোমারই হবে। আয়েশা বেগম আর কিছু বলে না, চুপচাপ হয়ে যায়। এদিকে আয়াত মৌকে ফার্স্ট এইড বক্স আনতে বলে। মৌ বাড়ির ভিতরে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স টেনে আয়াতের হাতে ধরিয়ে দেয়। আয়াত পরম যত্নে ভাইয়ের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজটা করে দেয়। মা আজ এই কাজ কিভাবে করতে পারছে? আমার ভাবতেও কেমন যেন অবাক লাগছে। সে আমার মা, এত শিক্ষিত হয়ে এমন কাজ করে কি করে? শিক্ষিত হলে কি সত্যি মানুষের মতো মানুষ হওয়া যায়? সবাই একদম চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। আসলে এমন পরিবেশ পরিস্থিতি তো কি বলা যায় তা ওদের কারো জানা নেই। আমি কোন মুখে আবির ভাইয়ের সামনে যাব অনুকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনতে? তা কোনো প্রশ্নের উত্তর যে আমার জানা নেই। ভাইয়া, আপনি চিন্তা করবেন না, রিমি আপু আছে অনুর সাথে, তাই সবটা ম্যানেজ করে নেবে। তবে এই বাড়ির পরিবেশটা ঠিক করেন, তাহলে হবে। আমি জানি আমার এই বাড়ির পরিবেশটা ঠিক কিভাবে ঠিক করতে হবে। তুই কি করবি আরিয়ান? যা করার তাই করবো ব্রাদার। তাই বলে সোজা গ্যারেজ থেকে নিজের গাড়ি নিয়ে বাইরে চলে যায়। আল্লাহ জানে এই আরিয়ান আবার কোন বিপদ নিয়ে আসবে সবার জন্য। কোনো বিপদ যদি ভালো কাজে লাগে তাহলে বিপদ ভালো, তাই নয় কি? এদিকে পরের দিন সকালে আরিয়ান অনুর ভিলাতে ফিরে আসে, তবে একা নয়, তার সাথে আরেকজন ফিরে আসে এই বাড়িতে, যাকে দেখে আয়েশা বেগমের হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাজের মার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কি হলো মা, তোমার মুখের ভাষা কোথায় হারিয়ে ফেলছো? গলা শুকিয়ে আসছে বুঝি? দাঁড়াও, এই নাও পানি পান করো, তারপর না হয় কর্কশ কণ্ঠে তোমার ভাবিকে কুবুদ্ধি দিবা। রাজের মা রাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তোমাদের দিন শেষ, এখন থেকে ওনার দিন শুরু। এদিকে আরিয়ানের সাথে আসা মানুষ আয়েশা বেগমের সামনে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে আয়েশা বেগম তার দৃষ্টির নিচে মেঝেতে নামিয়ে নেয়। আমি কয়েক বছর এই বাড়িতে নেই, তাতে দেখছি আমার বাড়িটাকে এরা শয়তানের বাসভবন বানিয়ে ছেড়ে দিয়েছে। আমি দূরে থাকি বলে কি এই বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না ভেবেছিলে সবাই? আমি প্রতিদিনের খবর পাই এই বাড়ির, কে কার সাথে কেমন ব্যবহার করে, কে কেমন রূপ বদলেছে, সবটা খবর রাখার মানুষ আমি। আয়েশা,
তোমার দেখছি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। আবার এই বেয়াদব মেয়ের কুবুদ্ধি মতো চলতে শুরু করে দিয়েছো তুমি। তুমি এ বাড়ির বউকে দজ্জাল শাশুড়ির ভূমিকা পালন করে শ্বশুর বাড়ি ছাড়া করেছো। আমি তোমাকে বাড়ি ছাড়া করতে পারবো না, কিন্তু তোমাকে দজ্জাল শাশুড়ির পজিশন থেকে সরিয়ে দম নিব, নয়তো আমার নাম রাহেলা চৌধুরী না, বুঝলে বৌমা? বাপেরও বাপ থাকে, আর আমি তোমার শাশুড়ি। তুমি হয়তো সেই কথা ভুলে গেছো। শাশুড়িরও যে শাশুড়ি থাকে তা কি তোমার মনে ছিল না? আমি কি মরে গেছি যে তুমি আমার কথা ভুলে গেছো? আমার নাত বউদের সাথে খারাপ ব্যবহার করো, এত সাহস কে দিয়েছে তোমাকে? না মা, ওই মেয়েটা ভালো না, খুব বেয়াদব মেয়ে। তুমি একদম চুপ। কে বেয়াদব তা তো দেখাই যাচ্ছে। তুমি তো এই বাড়ির বউ হয়ে এসেছিলে। আমার তো তোমাকে পছন্দও ছিল না। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন? আমি যদি তোমার মতো খারাপ ব্যবহার করতাম তাহলে কি তুমি এই বাড়িতে এত বছর সংসার করতে পারতে? মা, তুমি না জেনে বেশি বেশি করছো। তুই একদম চুপ থাক কুটনি বুড়ি। জানি আয়েশার মগজ খালি করে সেখানে শয়তানি বুদ্ধি চাষ তুই করেছিস, নয়তো ওর এত বড় কলিজা ছিল না এত সব উল্টো পাল্টা কাজ করার। মা, এভাবে সবার সামনে বলতে পারছো আমাকে? তুই চুপ থাক কুটনি বুড়ি। সবার সামনে তোমরা কাজ করতে পারো আর আমি বলতে পারবো না? রাজের মা মাথা নিচু করে রাখে। তা বৌমা, তুমি যে মেয়েকে বৌমা হিসেবে মানো না তাকে কোন অধিকারে থাপ্পড় দিয়েছিলে জানতে পারি? যার উপর কোনো অধিকার তোমার নেই তাকে থাপ্পড় কেন দিলে জবাব দাও, নয়তো তাকে এক্ষুনি আমার সামনে হাজির করবে। তোমাদের বিচার আমি করব। মা, আমি ওই মেয়েকে খুঁজতে যাব? খুঁজতে যাবে কি চাষ করতে যাবে তা তো আমি জানি না। তোমাদের সময় দিলাম, আজ বিকাল বেলার মধ্যে আমার নাত বউ বাড়িতে থাকবে। তাকে কোথায় পাবে তা তোমরা জানো, আমি না। আর আমার কথার অবাধ্য হলে কি করতে পারি তা তোমরা ভালো করেই জানো। এরপর আরিয়ান তার দাদিমাকে সাথে করে তার রুমে নিয়ে যায়। এদিকে অনু মিষ্টিকে নিয়ে বেশ আরামে আছে তাদের বাপের বাড়িতে। আহা, তাদের মেয়ে যে রাতে জামাই ছাড়া একা বাড়িতে চলে এসেছে, এদিকে তাদের কোনো ভুককে মিষ্টি তো ফুফু মরিকে পেয়ে খুব মজাতেই আছে। কতদিন সে ফুফির কোলে চড়ে ঘোরাঘুরি করে না, আজ সে সব ডৌসুল করে দেবে। তাই সকালে মিষ্টিকে নিয়ে সারাদিনের প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই রাজের মা, এখন কি করব? মা যে রাগে যা বলেছে তার কথা মতো কাজটা করলে সে তো আমাদের আস্থা চিবিয়ে খাবে। জি ভাবি, আমিও সেই একই কথা ভাবছি। এই, তোমরা তোমাদের মাকে এত ভয় পাও কেন? সে কি বাঘ না ভাল্লুক? আমার মা বাঘের থেকে কোনো দিক দিয়ে কম না, বুঝলেন? তাই তার সম্পর্কে না জেনে শুনে কথা কম বলাই ভালো। শেষ পর্যন্ত কিনা অনুকে ফিরিয়ে আনতে ওর বাবার বাড়িতে যেতে হবে। ভাবি, কিছু করার নেই, যেতে তো হবে, তাই দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি এই ঝামেলা মিটে যায় তাতেই আমাদের জন্য ভালো। কি আর করার, ননদ ভাবে মিলে বাড়ির বউকে ফিরিয়ে আনার জন্য অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি হলো, গাড়ি এখানে দাঁড় করিয়েছো কেন? অনুদের বাড়িতে চলো। রাজের মা, তুমি যে আমাকে বলেছিলে অনু বস্তির মেয়ে। আরে ভাবি, আমি কি জানতাম ওর বাবা বাড়ি এত সুন্দর? আমি তো ওই মেয়ের কথাবার্তা শুনে আন্দাজ করেছিলাম। তোমার আন্দাজের কথা আমাকে কে বলতে বলেছিল? তুমি তো ভেজাল পাকিয়ে দিয়েছো এখানে। এখন তো মনে হচ্ছে আমার কথাই ঠিক, তুমি একটা কুটনি বুড়ি। ভাবি, তুমিও মায়ের বলা কথাগুলো বলে আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু। থাক, জোতা মেরে আর গরুদান করতে হবে না। এবার বাড়ির ভেতরে গিয়ে দেখি সেখানে কি অবস্থা। রাজের মা এবং আয়েশা বেগম অনুদের বাড়ির ভেতরে প্রবেশ করতে রিমা তাদের সামনে পেয়ে ছুটে তাদের সামনে এসে সালাম দিয়ে তাদের ড্রয়িং রুমে বসার ব্যবস্থা করে দেয় এবং সে তার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বাকে ডেকে তাদের সামনে নিয়ে আসে। আপনারা ভালো আছেন বেয়ান? আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম অনু যখন এ বাড়িতে আছে তখন তাকে সাথে করে নিয়ে যায়। বিয়ান সাহেবা, আপনি ওই যে বলেন না অনু আপনার মেয়ে, এখন তাকে নিতে যখন ইচ্ছে এ বাড়িতে আসবেন, সে কথা আমাদের বলতে হবে না। আমাদের বাড়িটাও তো এখন থেকে আপনাদের বাড়ি, তাই না বলেন? জি আপা, অনু তো এখন থেকে আমাদের মেয়ে। তবে কি জানেন, মেয়েটা বড্ড বেশি দুষ্ট, সে সমাজ পরিবার পরোয়া করে না।
আসলে আমার মেয়েটার খুব আত্মসম্মান বেশি, সাথে সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। সে ভাবে আমরা সবাই যদি নিজেদের মতামত বদলে ফেলি তাহলে নাকি পুরো পৃথিবী খুব সুন্দর হবে, না থাকবে ঝগড়াঝাটি, না থাকবে হিংসা, গোলযোগ ইত্যাদি। তবে আমার বোকা মেয়েটা এসব বোঝে না যে সবাই ওর মতো করে ভাবতে পারে না। কেউ হয়তো ওর কথাগুলো বুঝতে চেষ্টা করবে না, ওকে উল্টা ভুল ভাবতে পারে। আমরা অনুকে বদলানোর অনেক চেষ্টা করেছি, এমনকি তাকে 2 বছর নিজের থেকে দূরে রেখেছি, তবুও আমার মেয়েটা চিন্তা ভাবনার মাঝে কোনো পরিবর্তন করতে পারি নাই। মাঝে মাঝে তো আমাদের ওকে নিয়ে খুব ভয় করত, না জানি এই সবের জন্য কোনো বড় বিপদে না পড়ে কোনোদিন। আপনাদের মতো পরিবারে আমার মেয়ে গিয়েছিল বলে আপনারা ওকে বুঝতে পারছেন, নয়তো আল্লাহ জানে আমার মেয়ের ভাগ্যে কেমন পরিবার জুটত, তারা কেমন ভাবে মেনে নিত তা আল্লাহই জানে। আয়েশা বেগম এসব কথা শুনে খুব লজ্জা পেয়ে যায়। আসলে সে তো অনুর সাথে কোনো ভালো ব্যবহার করেনি। তার বাড়ির মানুষ তাদের সম্পর্কে যা ভাবছে তারা কি সত্যি ততটা ভালো ব্যবহার করেছে অনুর সাথে? কোন দিক দিয়ে তো তারা অনুর সাথে কোনো দিক দিয়েই তো তারা অনুর সাথে ভালো ব্যবহার করেনি, তারপরও এত সম্মান দিচ্ছে তাদের। কেমন বাবা, মেয়ের কুকীর্তির আবার গুণগান করছেন আমাদের কাছে? তুমি তোমার মুখটা বন্ধ করো। অনুমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। এমন সময় রিমি সেখানে এসে বিষম খায় তার শাশুড়ির মুখে অনুমা ডাকটা শুনে। আন্টি, অনু তো বাড়িতে নেই। মিষ্টিকে সাথে করে সে ঘুরতে বেরিয়ে গেছে, কখন আসবে তাও বলে যায়নি। এমনকি সে ভুল করে তার মোবাইল ফোনটাও বাড়িতে রেখে গেছে। এখন যদি অনুকে ছাড়া বাড়িতে ফিরে যাই তাহলে আমার শাশুড়ি মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আজ আর মনে হয় আপনাদের অনুর সাথে দেখা হবে না, তাতে কি হয়েছে, আমরা সবাই গল্পগুজব করি, কি বলেন? আমি যখন এসেছি তখন তো অনুমাকে সাথে করে নিয়ে যাব, তাকে সাথে না নিয়ে আমি বাড়িতে যাচ্ছি না। অনুর শাশুড়ির মুখে এমন কথা শুনে তারা বিপদে পড়ে যায়। আরে বৌমা, আজ তো অনু গাড়ি নিয়ে বাইরে গেছে, তাহলে ড্রাইভারকে কল দাও, ওদের সাথে নিয়ে চলে আসবে। তাই তো মা, আমি তো সেই কথা ভুলে গেছি। তোমরা অপেক্ষা করো, আমি কাকুকে কল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছি। রিমা কল করে ওদের তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে। তার কিছু সময় পর অনু মিষ্টিকে কোলে করে বাড়ির ভিতরে প্রবেশ করে। অনু তাদের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এখানে এনারা নাকি আমি স্বপ্ন দেখছি। এটা কল্পনা নয়, এটাই সত্যি। তারা দুজন অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আচ্ছা সমস্যা নেই, আমিও ফিরে যেতে চাই। ও বাড়িতে আমার ক্রাশ বর্ষা আছে, তাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। এত ভাগ্য করে পেয়েছিস বলে কি একা রেখে চলে আসতে হবে? কেউ যদি তাকে সাথে করে নিয়ে চলে যায় তখন কি হবে? যদি কেউ আমার ক্রাশ বরের দিকে কুনজর দেয় বা তার সাথে লাইন মারার চেষ্টা করে তাহলে সেই শাকচুন্নির কলিজা কেটে টুকরো টুকরো করে বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে রান্না করে রাস্তার পাশের কুকুরদের খাওয়াই দিব। থাক থাক, এত যত্ন করে রান্না করতে হবে না। এখানে দাঁড়িয়ে মনে সুখে গল্প করতে হবে না। চলেন, শাশুমার সাথে সাক্ষাৎ করে আসবেন আগে। ওনার সাথে দেখা করার কোনো শখ নেই, কিন্তু আমার কলিজার জন্য ওনার সাথে দেখা করতে যাচ্ছি। অনু তাদের শাশুড়িমার পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে, এমন ভাব করছে যেন কারো কোনো সমস্যা নেই। এদিকে বুঝি বলে আলগা পিরিত। বৌমা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমাদের তো আবার বাড়িতে ফিরতে হবে। অনু আর রিমি বাধ্য মেয়ের মতো রেডি হয়ে নিচে নেমে চলে আসে। অনুর বাড়ির সবার থেকে বিদায় নেওয়ার সময় এবার। বিয়ান, অনু আর জামাইয়ের তো ফিরুনির অনুষ্ঠান বাকি আছে। আপনাদের চিন্তা করতে হবে না, কিছুদিনের মধ্যে ওদের পাঠিয়ে দিব। তারপর ওরা সবাই গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে চৌধুরী ভিলার উদ্দেশ্যে। এর মাঝে কেউ কারোর সাথে কোনো রকম কথা বলে না, একদম নীরবতা পালন করে। অনেক সময় পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে থেমে যায়। অনু গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। আরিয়ান বাড়ির বাইরে বর সেজে দাঁড়িয়ে আছে। অবাক চোখে আরিয়ানের দিকে দেখছে অনু। হঠাৎ এমন বর বেশি সেজে আছে কেন? তাহলে কি রিমি আপুর বলা কথাই সত্যি হলো? অনু 7 পা চিন্তা না করে আরিয়ানকে হারানোর ভয়ে দু নয়নে পানি ছলছল করতে শুরু করে দেয়। অনুর অশ্রু ভারাক্রান্ত চেহারা দেখে আরিয়ান দৌড়ে গিয়ে অনুকে জড়িয়ে ধরে। আরিয়ান অনুকে জড়িয়ে ধরার সাথে সাথেই অনু আরিয়ানকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। আরিয়ান খুব শক্ত করে নিজের এই ফাজিল, এইসব কি করছিস তুই আমার নাত বউয়ের সাথে? দাদিমা, ব্যথা লাগছে তো, ছাড়ো প্লিজ। অনুর তো এদিকে কোনো খেয়ালই নেই, সে মনের সুখে কান্না করতে ব্যস্ত। এই বোকা মেয়ে,
এইভাবে কান্না করলে হবে? নিজের ভালোবাসার উপর এই তোমার বিশ্বাস? এই বোকা মেয়েকে ভালোবেসে আমার নাতি এই 5 বছর একা বিরহে পার করেছে, ভাবা যায়? অনু রাহেলা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে দেয়। তাকে দেখতে থাকে অনেক সুন্দর একজন বয়স্ক মহিলা তার সামনে বসে আছে। অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে আরিয়ান দুষ্টুমি ভরা হাসি দিচ্ছে। বেয়াত ফাজিল, শিয়াল পণ্ডিতের বংশের শয়তান, বান্দরের নানা, আমাকে এইভাবে কাঁদানোর মানে কি? কেন, তোমার কোনো বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপরে? আমি নিজের থেকে বেশি বিশ্বাস তোমাকে করি, কিন্তু তোমার সাথে এতদিন বিয়ে হয়েছে, আমাদের মধ্যে কোনো স্ত্রীর সম্পর্ক হয়নি। হয়তো সেই কারণেই তুমি আবারও বিয়ে করতে যাচ্ছ। এই তোমার ভালোবাসা? তুমি এতদিনে এই চিনেছো আমাকে? আমি কি তোমাকে শুধু ভোগের বস্তু মনে করি? তোমার চিন্তা এতটা খারাপ হলো কি করে অনু? সরি। তোমাকে আমি ভোগের বস্তু মনে করি না। যদি কখনো তাই মনে করতাম তাহলে কখনো তোমার জন্য 5 বছর ধরে অপেক্ষা করতাম না। নিজের চাহিদা পূরণের জন্য অন্য কাউকে বিয়ে করে দিতাম, বুঝেছো? আমার ভুল হয়েছে, তার জন্য কি এখন আবারও সেই অতীতের জন্য মশার মতো গান শোনাতে হবে তোমার? ও, তুমি বললে সেগুলো কথা, আর আমি বললে তো সবকিছু মশার গান। বাহ, দারুণ তো ব্যাপারটা। ওরে দুষ্টু আর মিষ্টি, তোরা এবার থাম রে। নিজেরা ঘরে গিয়ে না হয় রোমান্টিক ঝগড়া করবি, সবার সামনে এত ঝগড়া করে কি আছে? এই সুন্দরী মহিলাকে? আমার জানে মান, আমার কলিজা, আমার একমাত্র দাদিমা রাহেলা চৌধুরী। ও আচ্ছা, তাহলে ইনি আমার সতীন? ওরে দুষ্টু মেয়ে, আমাকে সতীন বলা হচ্ছে তাই না? আমার বরের এত প্রিয় যে জন, তাকে তো আমি সব থেকে বেশি আপনজন মনে করব। অনেক কথা হয়েছে, এবার দরজার সামনে চলো, অনেক কাজ আছে। কি কাজ আছে দাদিমা? রাহেলা চৌধুরী অনু আর আরিয়ানের হাত ধরে ওদের সদর দরজার সামনে দাঁড় করিয়ে সে ভেতরে গিয়ে বরণ ডালা নিয়ে এসে ওদের দুজনকে বরণ করতে আসে। দাদিমা, এত বারণ করার কি দরকার ছিল বলো? তুমি যেদিন ঘরে নিয়ে চলে আসে, এরপর অনু আরিয়ানকে সাথে করে দাদিমা ওদের রুমের ভেতরে রেখে যায়। অনু তো রুমের ভিতরে প্রবেশ করে একদম অবাক হয়ে যায়, কারণ ওদের রুমটা বাসর ঘরের মতো করে সাজিয়ে রাখা। তুমি করেছো এই সব কিছু? আমি এই সব কিছু সম্পর্কে কিছুই জানতাম না, যা কিছু করেছে সবটা দাদিমা করেছে। আমিও তো একটু আগেই জানতে পেরেছি সবটা। তবে বেশ ভালোই হলো সেদিন বাসর ঘর করতে পারিনি, আজ না হয় সেই সাবজা মিটিয়ে নেব। কি বলো মিষ্টি বউ? যা, দুষ্টু বর কোথাকার। আরিয়ান অনুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে অনুর আগে আরিয়ানের ঘুমটা ভেঙে যায়। আরিয়ান দেখে অনু তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অনুকে দেখে আরিয়ানের খুব ভালো লাগছে। 5 বছর আগে যদি বিয়েটা খুব সুন্দরভাবে হলো তাহলে আজ ওদের মাঝে আরও একজন ঘুমিয়ে থাকতো। তবে ভাগ্যের হাতে তো সবটা বাঁধা থাকে, কেউ তো আর ইচ্ছা করলেই ভাগ্যের ওপর দিয়ে যেতে পারে না। এত বছর পরে অবশেষে আরিয়ান অনুর মনের সাথে তাদের দুইটি শরীরের মিলন হয়েছে। আজ থেকে সত্যি অর্থে তারা দুজন দুজনের পরিপূরক। আরিয়ান কাল রাতের কথা ভেবে হাসতে থাকে। সত্যি বর বউয়ের সম্পর্ক আল্লাহর একটা দান, এর থেকে সুন্দর সম্পর্ক কি বা হতে পারে? দুজন অচেনা অজানা মানুষ একটা কবুল শব্দের মাধ্যমে এতটা কাছে আসে, তা সত্যি অদৃশ্য কোনো শক্তির জন্যই। তাদের মাঝে মায়া ভালোবাসা সবটা একাই তৈরি হয়ে যায়। কেউ ইচ্ছা করলে ওই সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সম্পর্কের পবিত্রতা নিজেই মানুষদের ভালোবাসা বাড়িয়ে দেয়। যত দূরে থাকো না কেন তাদের ভালোবাসা কখনো কমবে না। হয়তো অভিমান রাগে একটু ধুলোবালি পড়বে, তবে কাছে আসলে সেই ধুলোবালিও থাকবে না। আরিয়ান এইসব কথা ভাবতে ভাবতে অনুর কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে চুমা দিয়ে দেয়। সব আদর ব্যাংকে লকারে লক করে রেখে আসো। ওরে ফাজিল মেয়ে, এখন আর আদর টাদর লাগবে না তাই তো? তাহলে রাতের সব আদর ফেরত দাও, নয়তো তোমার খবর আছে, এই আমি বলে দিলাম। অনু আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে রেখে সে এক দৌড়ে বাথরুমে চলে যায়। বাথরুমে দরজা বন্ধ করে ভিতর থেকে বলে, আদরগুলো আমার, সেগুলো ফেরত কেন দিতে যাব? যা একবার দিবা তার কখনো ফেরত দিব না, বুঝলে? তুমি আমার ক্রাশ বর। এই ফাজিল মেয়ে, আমাকে এইভাবে ফাঁকি দেওয়ার মানে কি? হ্যাঁ, দরজা খোলো বলছি, নয়তো দেখো কি যে অবস্থা করে তোমার। কচু করবে তুমি আমার, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, তুমি আদর ছাড়া আর কিচ্ছু করবে না আমাকে। তুমি এত বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। এরপর অনু বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। আরিয়ান অনুকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে দাদিমা, আপনি? দাদিমার কথা শুনে আরিয়ান অনুকে ছেড়ে সরে যায়।
আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে তাদের রুমের দরজাটা লক করা। দাদিমা কোথাও তো নেই। ওরে শয়তান মেয়ে, তোমার দুষ্টুমি যে আমাকে বাঁশ দেয় তা তুমি বোঝো না? সবসময় দুষ্টুমি করো, তাই না? তুমি এবার একমাত্র বর, তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো বলো? আমি তো তোমার এই দুষ্টু মিষ্টি মজার প্রেমে পড়েছি। তোমাকে খুব বেশি ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নিচে গিয়ে নাস্তা রেডি করছি। জি ম্যাডাম, আপনার অর্ডারের ওপর দিয়ে তো যেতে পারি না। আমার বউ ভালোবেসে বলেছে, তা তো শুনতেই হবে আমাকে। অনু আরিয়ানকে ঠেলে বাথরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচে নেমে চলে আসে। কি ব্যাপার, ম্যাডামকে যে একদম অন্যরকম দেখাচ্ছে, ব্যাপার কি? আরে দিদি বোঝো না, এটা যে আরিয়ানের রঙের প্রস্তাব, তার রঙে রাঙা বউ সেজেছে আজ অনু। আরে সাত সকালে এসব কি শুরু করেছো তোমরা? আমাকে যেতে দাও, আমার অনেক কাজ আছে। ওই মাইয়া থাম তো, তুই সারা বছর তো কাজ করবি, আজ আমাদের সাথে তুই গল্প করবি। আমিও কি তোমাদের সাথে গল্পের আসরে যোগ দিতে পারি? ওরা সবাই রাহেলা চৌধুরীর মুখে এমন কথা শুনে একদমই অবাক হয়ে যায়। অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনিও তো আমাদের বান্ধবী, তাই না দাদিমা? তোমরা আমাকে দাদিমা বলো, ঠিক আছে? সেখানে আবার আপনি যোগ করো কেন? আমাকে তোমরা তুমি করে বলবে, তাহলে আমারও ভালো লাগবে। আফসোস, আপনি আমার দাদিমা না, আপনি আমার নানি শাশুড়ি। কিছু করার নেই, নানি দাদি যাই বলে ডাকো না কেন, সেই ডাকটা মন থেকে ডেকো, তাহলেই হবে। এই সবাই মনে করবে এই সুন্দরী চৌধুরী বাড়ির সব নাত বউদের বান্ধবী হয়। এই দুষ্টু বুড়ি, কাল রাতে সবার সামনে তুই কি করেছিস মনে আছে তোর? কই আমি কি করেছি? কিছুই তো আমার মনে নেই। তুই সবার সামনে আমার নাতিকে চুমা দিয়েছিস। আমি যখন চুম্মা দিয়েছিলাম তখন তোমরা চোখ বন্ধ করে রাখলেই পারতে। তো তোমাদের, তোমরা দেখেছো, আমি তো কাউকে দেখতে বলিনি। ওরে দুষ্টু মেয়ে, তোর কিছু করতে হবে? দাদিমা, তোমার ছেলের বউকে দাদিমা বানিয়ে দিব, চিন্তা করো না, তাহলে আমার কিচ্ছু করতে পারবে না তোমরা। ওরে আল্লাহ, এই মেয়ে কত অ্যাডভান্স, ভাবা যায়? ওর সাথে আর কিছুদিন থাকলে তুমি অবশ্যই পাগল হয়ে যাবে জান, তাই ওই পাগলির থেকে দূরে থাকো। তাহলে তো তোকে আগে এই পাগলির থেকে দূরে রাখতে হবে, নয়তো ওর মতো পাগল হয়ে যেতে পারিস। এই তুমি আমাকে নিয়ে টানাটানি করছো কেন? থাক, আমার অফিস আছে, আমি নাস্তা করে অফিসে চলে যাচ্ছি। একটু পর আরিয়ান নাস্তা করে অফিসে চলে যায়। তারপর রাজ, আয়াত, রিমি, হৃদি সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। নাত বউ, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, তাহলে বর বাহিরে যাবার পর আর একজনের সাথে সময় পার করতে পারবে। ওর দাদিমার কথা শুনে এক গাল হাসি দেয়, তারপর তাকে জড়িয়ে ধরে বসে থাকে। এভাবে হাসি কান্না মজাতে ওদের বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। এরই মাঝে আয়েশা বেগম অনুকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, তবে তার ভালোবাসাটা এখনো সবার সামনে প্রকাশ পায়নি। চৌধুরী বাড়ির দুই বউ তাদের আগের জীবনে ফিরে গেছে, শুধু অনু এখনো নিজের সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। ও নাত বউ, তাড়াতাড়ি এই সংসারে নতুন অতিথি আনো। আর কতদিন এবারই এমন নীরব পড়ে থাকবে শুনি? বাচ্চা তো গাছে ধরে না দাদিমা, সময় লাগবে, আল্লাহ যখন চাইবে তখন দেবে, তার আগে এত তাড়াতাড়ি কোথায় থেকে পাবো? কি করব বলো, কোন দিন যে চোখ বুঝবো জানি না, তাই এই বুড়ি বয়সে এসে তোমার কাছে এই বায়না ধরেছি। তুমি বায়না আমাদের কাছে না করলে কার কাছে করবে শুনি? তোমারও তো ইচ্ছে করে বড় একটা পরিবার নিয়ে সুখে থাকতে। দেখেছো ভাবি, আমার মায়ের কত ভাব, আমার ছেলের বউকে ফেলে রেখে এই অনুকে নিয়ে পড়ে আছি, মনে হচ্ছে 7 রাজার ধন পেয়েছে। 7 রাজার ধনের থেকে কম না আরিয়ানের বউ, এটা তোমাকে মানতে হবে। ভাবি, তোমার কথা সুর দেখছি একটু অন্যরকম শোনা যাচ্ছে। ছেলে আমার 10টা না 5টা না 2টা মাত্র, আমার সোনার টুকরো ছেলেরা হীরার টুকরো ও পেয়েছে, তা তো আমাকে মানতেই হবে। মা, তুমি রিমিকে ছেড়ে সারাদিন অনুর পেছনে ঘুরঘুর করো কেন? আয়াতের বউ সারা দিন ব্যস্ত থাকে, যখন সে সময় পায় চেষ্টা করে আমাদের সাথে সময় কাটাতে। আর অনু সব সময় আমার সাথে থাকে, এ সব সময় সাথে থাকে তো সে ঘুরে বালি। তুই এখানে এসে ইরির মায়ের কিরি কেটে বসে আছিস। মা, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না।
তোকে আমি করব অপমান? তাহলে অপমানেরও অপমান হয়ে যাবে। মা, তোমার নিজের মেয়েকে এইভাবে বলতে পারলে তুমি? নিজের মেয়ে তো কি হয়েছে, যা সত্যি সে কথা বলতে আমার কোনো ভয় করে না। দাদিমা, নিজেদের মধ্যে এভাবে কথা কাটাকাটি করার কোনো মানেই হয় না। রাহেলা চৌধুরী সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। অনুর রোজ রোজ এইসব ঝগড়াঝাটি আর নিতে পারছিল না। আমার এই বাড়িতে কেন যেন ভালো লাগছে না। আমি আমার আগের লাইফটাকে মিস করি। এখন তুমি এই বাড়ির বউ, তোমার কি আর জব করা মানায় বলো? অনু আরিয়ানের মুখে এমন কথা শুনে আর কোনো কথা বলে না। রাতের খাবার খেয়ে চুপচাপ আরিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অনু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ করতে থাকে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে নাস্তা করতে থাকে। এসি বৌমা, যাও রেডি হয়ে আসো, আজ থেকে তুমিও আরিয়ানের সাথে অফিস যাবে। আয়েশা বেগমের মুখে এমন কথা শুনে অনু সহ বাড়ির কেউই বিশ্বাস করতে পারছিল না যে উনি অনুকে এরকম কথা বলতে পারে। আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না। আমি যা বলেছি তুমি তাই করবে আজ থেকে। কিন্তু শাশুমার সংসারে কি হবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ের আগে টাকা নিজে ইনকাম না করে বিয়ে করা উচিত না। প্রতিটা মেয়ের নিজের পায়ের নিচে নিজের যোগ্যতা অনুযায়ী মাটি রাখা দরকার, তারপর শ্বশুরবাড়িতে পা রাখা উচিত। সমাজ যত উন্নত হোক না কেন, মানুষের মন মানসিকতা উন্নত হয় না। তাই তুমি এখন ইচ্ছে করলে চাকরি করতে পারো। তোমার নিজের একটা শক্তি আছে। তুমি শুধুই বাড়ির বউ না, কারো বাড়ির মেয়ে। বিয়ের পর বাবার বাড়ির সব শিক্ষা ভুলে নদীর জলে ভাসিয়ে দিয়ে সংসার করবা, তা তো একদম উচিত না। হ্যাঁ, অবশ্যই সংসার করবা। যখন তোমার বাচ্চা হবে, পরিবার বড় হবে, তখন না হয় তুমি তোমার সংসার গুছিয়ে নিও। ততদিন তো নিজের মনের মতো করে বাঁচতে শেখো। অনু সবার সামনে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। আমি জানতাম তোমাকে আয়েশা ঠিক মায়ের মতো ভালোবাসা দিবে, তবে এই ভালোবাসা তোমার অনেক আগে পাওনা ছিল। কিন্তু আমার মেয়ের সব কাজে নাক গলানো স্বভাবের জন্য এত দেরি। মা, তুমি সবসময় আমাকে এইভাবে কথা শোনাতে পারো না। শাশুড়ি মা, এইভাবে বাপের বাড়ি না থেকে নিজের বাড়িতে চলে গেলে তো সমস্যার সমাধান হয়ে যায়। প্রতিদিন আপনাকে এত কথা শুনতে হয় না। এই তো আমার নাতবউ একটা কাজের কথা বলেছে। নানি কেমন কাজের কথা বলেছে রিদি তোমাকে? রাজ, নানা ভাই, একটা কথা বলি, মাইন্ড করবি না? আমি চাই তোমরা তোমাদের নিজেদের বাড়িতে ফিরে চলে যাও। অনেকদিন তো হয়েছে এখানে এসে আছো, এবার তোমাদের নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত। জি, আমিও তাই ভাবছি। আমরা তো অনেকদিন এখানে থাকলাম, এবার আমাদের ফিরে যাওয়া দরকার। রিদির নিজের একটা সংসার আছে, বেচারি আজও সেই বাড়িটা দেখতে পারে নাই। এখানে সে চড়ুই পাখির বাসার মতো সংসার পেতে বসে আছে। নানিমা, তুমি চিন্তা করো না, আমি বাড়িটা ঠিকঠাক করে পরিষ্কার করে সেখানে শিফট হওয়ার ব্যবস্থা করছি। রাজের মুখে এমন কথা শুনে ওর মা রাগে আগুনের গোলা হয়ে নিজের রুমে ফিরে যায়। রিদি খুব খুশি হয়ে নানিমাকে জড়িয়ে ধরে। দাদিমা, রাজ, মৌ, ফুপু এনারা আমাদের সাথে থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি দরকার ওদের চলে যাবার? দেখো, এটা তোমাদের নিজের বাড়ি, ঠিক তেমন রাজদেরও নিজের একটা বাড়ি আছে। তাই যার যেখানে স্থান তার সেখানে থাকা উচিত। তাই এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। অনু একদিকে খুব খুশি যে সে আজ থেকে সারাদিন আরিয়ানের আশেপাশে ঘুরঘুর করবে, আবার অন্যদিকে রাজেরা সবাই বাড়ি চলে যাবে। সে কথা ভেবেই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আরে অনু মনু, তুই মন খারাপ করে আছিস কেন? তোর জন্য তো ভালো, মাঝে মধ্যে তুই আমাদের বাড়িতে বেড়াতে চলে যাবি, তখন কত মজা হবে। সবাই অনেকদিন পর পর গেট টুগেদার করতে পারবো। সবাই একসাথে থাকার মজা তো আর হবে না আমাদের সবার। দূরে থাকলে সম্পর্কের মাঝে দূরত্ব চলে আসে। দূরে থাকলে সব সম্পর্কের মাঝে দূরত্ব আসে না, অনেক সময় সম্পর্কের গভীরতা অনুভব করা যায়। পাগলি, আরিয়ান বুঝতে পারে এমন ভাবে চলতে থাকলে কখন অনুর মনটা ভালো হবে না। তাই আমার নিশ্চয়ই কিছু করা উচিত, যাতে করে অনু এই সব কিছু ভুলে যায়। যদি কারো অফিসে যাওয়ার ইচ্ছে হয় তাহলে যেন সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে আসে। আমি তার জন্য গাড়িতে অপেক্ষা করব, নয়তো আমি তাকে রেখে অফিস চলে যাব বলেই হন করে বাড়ির বাইরে চলে যায়। অনু তো একদম অবাক হয়ে যায়। এইটা কি হলো? বউয়ের সাথে বসের মতো অ্যাটিটিউড দেখানো। তার এই অ্যাটিটিউডের মাথায় যদি আমি পানি ঢেলে না দিই তাহলে আমার নামও অনু না। অনু খুব স্টাইল করে সেজে গুজে বাড়ির বাইরে এসে দেখে আরিয়ান আগে থেকেই গাড়িটা ড্রাইভিং সিটে বসে আছে। অনু তাই দেখে নিজের দুষ্ট বুদ্ধি কাজে লাগায়। আরিয়ানের সাথে গাড়ির সামনের সিটে না বসে সোজা গিয়ে গাড়ির পিছনের সিটে বসে।
এই যে ম্যাডাম, আপনার কি আমাকে দেখে ড্রাইভার বলে মনে হয়? ড্রাইভার এত সুন্দর স্মার্ট হলে মন্দ হয় না, তার সাথে ভালোই রোম্যান্স করা যাবে, কিন্তু আফসোস আমি বিবাহিতা। দেখো অনু, একদম ফাজলামি করবা না, সোজাভাবে সামনে এসে আমার পাশের সিটে বসে পড়ো। আমার কিন্তু অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। অফিসে কি সুন্দরী কেউ আছে নাকি যে অফিসে যাবার জন্য এত তাড়াতাড়ি করছেন? ব্যাপার কি বলবেন একটু? এই তো মহিলা মানুষের এই একটাই সমস্যা, সোজাভাবে কথা বুঝতেও চায় না, আবার সোজাভাবে কথা বলতেও চায় না। এখানে অনেক মহিলা নেই, আমি একমাত্র তোমার বউ উপস্থিত আছি, তাই মহিলা জাতিকে ডেকে না আনলে খুশি হব। মাপ চাইছি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এবার কষ্ট করে আপনার স্বামীর পাশে এসে বসলে খুশি হই আমি। এই যে পর এদিকে আসেন, আপনার কপালে নোংরা লেগে আছে। আমার কথা একটু তোমার বিশ্বাস হয় না? এই তোমার ভালোবাসার নমুনা। আজব সমস্যা তো, তোমার কথা অবিশ্বাস সবার মতো কোনো কিছুই তো নেই। নোংরা লেগে আছে তা পরিষ্কার করতে আয়নার সামনে দেখতে যাচ্ছিলাম। তোমার পাশে এত সুন্দরী বউ বসে আছে, যার দুইটা সুন্দর চোখ আছে, নোংরা মুছে দেওয়ার জন্য দুইটা হাত আছে। থাকবো, তোমাকে আর গরুর মতো বউয়ের রচনা লিখতে হবে না। যাও, তোমার কপালে নোংরা পরিষ্কার করা হয়ে গেছে। দীপা তো একটা চুমা, তার জন্য তো কথা ঘোরানোর কি আছে, সোজা চুমা দিলেই পারো। আপনাকে তো আর সাধে নিরামিষ বলি না। আরে এর মাঝে যে রোমান্টিক ভাব আছে তা আপনার বোঝার কর্ম না। হ্যাঁ, আমার যা মন চাইবে, যেভাবে ইচ্ছা তাই করব, তাতে বাধা দিতে আসবেন না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু অফিসে গিয়ে কোনো উল্টোপাল্টা কাজ একদমই করবে না, এই আমি বলে দিলাম। নয়তো তোমাকে একদম পাহাড়ের ওপর নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, বলে দিলাম কিন্তু। ধাক্কা দিয়ে যেখানে ইচ্ছে হয় সেখানে পাঠাবে, সমস্যা নেই। আমিও আমার সাথে তোমাকে সাথে করে নিয়ে যাব, নো চিন্তা, ডু ফুর্তি। আরিয়ান হাসতে হাসতে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে দেয়। এদিকে অফিসে এসে আরিয়ান অনুকে আগে নামিয়ে দিয়ে পরে গাড়িটা পার্কিং করে চলে আসে। অনেকদিন পর অনুকে সবাই অফিস থেকে অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক অনু নিজে, কারণ তাদের অফিসের সব পুরাতন কর্মচারীগণ কেউই নেই, সবাই নতুন এখানে। তাই সবার সাথে অনুর আবার নতুন করে পরিচয় পর্ব শুরু হয়। সব থেকে বেশি সারপ্রাইজ হয় অনু এখানে নতুন ম্যানেজার আর নতুন পিএকে দেখে। ম্যানেজার হচ্ছে রুবির বর, আর রুবি আরিয়ানের পিএ। এত বছর পর রুবির সাথে দেখা হবে, এটা কোনো দিনও অনু ভাবতে পারেনি। তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে এখানে ঢুকতে দিয়েছে কে? আমি অফিসের বসের পিএ, নতুন নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে চাকরি পেয়েছি। তুমি এখানে কিভাবে আসলে? তুমি যে বসের আন্ডারে কাজ করো, আমি সেই বসের পিএ ছিলাম। আহারে বেচারি, সেই দিন যে না মরে বেঁচেছিলে তাই অনেক। তারপরও যে এত বড় অফিসে চাকরি পেয়েছে তোমার মতো মেয়ে, এটাই তো অনেক বড় ব্যাপার। তবে আফসোস, এই চাকরিটা আর রইল না তোমার। অনু রুবির সাথে আর কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের কেবিনের দিকে যেতে শুরু করে দেয়। স্যারের কেবিনে তার বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। নিকুচি করি তোমার বসের অনুমতির, তাই বলে রুবিকে ধাক্কা দিয়ে সোজা আরিয়ানের কেবিনের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর থেকে লক করে দেয়। অনুকে এমন রাগি লুকে দেখে আরিয়ানের বুঝতে বাকি থাকে না, অনুর মনের মাঝে এখন হাজার হাজার প্রশ্ন। এত প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, নয়তো এই দজ্জাল বউ আমার জান তেনা তেনা করে ছাড়বে। অনু সোজা আরিয়ানের কাছে গিয়ে ওর বুকের মাঝে এলো পাথাড়ি কিল ঘুষি দিতে শুরু করে দেয়। আরে আরে আমার মিষ্টি বউটা, এত রেগে আছো কেন? তাকে যে রাগ করলে মানায় না, সে কি সেই কথাটা জানে না? মনে হয় সেই বিষয়ে কিছুই জানে না। এই রুবি এখানে কিভাবে আসলো? আর আগে সব মানুষগুলো কোথায় গিয়েছে? তুমি তো অনেকদিন যাবত অফিসে আসো না, তাই অনেক খবর জানো না। আমাদের নতুন আরেকটা অফিস শুরু করা হয়েছে, সেই অফিসের দায়িত্বে রাজ আছে। নতুন অফিস পরিচালনা করতে আমরা পুরাতন কর্মচারীদের পাঠিয়ে দিয়েছি। ওখানে সবটা রানিং শুরু হয়ে গেলে তারা এখানে ফিরে আসবে। নতুনদের কাহিনী বুঝলাম, কিন্তু এই রুবির কাহিনী তো বুঝতে পারছি না। কিছুদিন আগে আমি অফিসের সবার ওপর দায়িত্ব দিই, তারা যেন নতুন ম্যানেজার আর পিএ নেয়। তারা রুবি আর ওর স্বামীকে সিলেক্ট করে, কিন্তু বিশ্বাস করো আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমি কয়েকদিন আগেই মাত্র টের পেয়েছি বিষয়টা, তাই তোমাকে জানাতে ভুলে গেছি। প্রচুর কাজের চাপ, তার উপর বাড়ির পরিবেশ নিয়ে একটু চিন্তা হয়, তাই তোমাকে আর টেনশন দিতে চাইনি। অনেক টেনশন দিতে চাওনি নাকি? তোমার এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে, তাকে পেয়ে আমাকে ভুলে যাবার প্ল্যানিংয়ে আছো? অনু, এসব কোন ধরনের কথা? রুবি আগে থেকে অনেক বদলে গেছে, ওর স্বামীর সাথে অনেক সুখে আছে সে, আমাকে সেই নজরে আর দেখে না। তুমি এবার তোমার চিন্তা ভাবনাগুলো একটু চেঞ্জ করলে ভালো হয় অনু। দেখো, বহু বছর আগে যে মেয়ে আমার সাথে এত খারাপ কাজ করেছে, তাকে তার মুখের কথায় তুমি বিশ্বাস করে নিলে, কাজটা কি ঠিক হলো? মানুষ মাত্রই ভুল করে, তাই বলে যে তারা সারা জীবন ভুল করবে এমনটা কিন্তু একদম ঠিক নয়। তাদেরকে তাদের ভুল সংশোধন করে পরিবর্তন হওয়ার চান্স দেওয়া উচিত, নয়তো তারা নিজেদেরকে ঠিক করার সুযোগ কখনোই তো পাবে না। তাই শুধু একটা কথা বলে দেখো, শেষ পর্যন্ত তুমি দুধ কলা দিয়ে কালসাপ পোষো না। আরে না, সময়ের সাথে রুবিও বদলে গেছে,
ওকে একবার মাফ করে দেখো না, মানুষকে মাফ করে দেওয়া কিন্তু মহৎ কাজ। ঠিক আছে, এখন অফিসে আমার কি কাজ জানতে পারি? ম্যানেজারের কাছে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, একটা কথা, তুমি আমার বউ বলে কিন্তু কাজে ফাঁকি দেওয়ার একদমই চেষ্টা করবে না। এটা বাড়ি না, অফিস। এখানে আমাদের কাঁধে হাজার মানুষের দায়িত্ব, এটা মাথায় রাখবে সবসময়। অনু মাথা নেড়ে হ্যাঁ বলে কেবিনের বাইরে চলে আসে আর ভাবতে থাকে সত্যি কি সময়ের সাথে মানুষ বদলে যায়, নাকি মুখোশের আড়ালে থেকে যায় রবির কাহিনী। সময় বলবে। যাই হোক, এত অবিশ্বাস নিয়ে একসাথে কাজ করা যাবে না। তারপরে রবিকে আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারবো না। অনুর মনের মাঝে হাজার প্রশ্নের সমাপ্তি করে সোজা রবির বরের কাছে যায়, তার কি কাজ সেটা বুঝে নিতে। ম্যানেজার সাহেব অনুকে কোনো পার্সোনাল প্রশ্ন না করে সরল মনে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। অনু ম্যানেজার সাহেবের সাথে কিছু সময় কথা বলে বুঝতে পারে সে খুব ভালো মনের মানুষ, তবে তার বউ যে কতটা ভালো তা হয়তো সে জানে না। আর তাদের সুখের ঘরে পুরাতন কথার জাল বিছিয়ে দিয়ে ঘুন পোকার ঘর বানিয়ে কারো সংসার অনু নষ্ট করতে চায় না। অনু 7 বাজে না ভেবে এক মনে কাজ করতে থাকে। এর মাঝে আরিয়ান অনুকে ফোন করে ওর কেবিনে আসতে বলে। অনু আরিয়ানের কেবিনে এসে দেখে রুবি আরিয়ানের পাশে দাঁড়িয়ে আছে, তাকে দেখে মিট মিট করে হাসছে। আমাকে ডাকার কারণ কি জানতে পারি? স্যার দেখেন, মিস অনু কিভাবে আপনার সাথে কথা বলছে। অফিসের বসের সাথে কেউ এমন ভাবে কথা বলে? আমার জানা ছিল না। মিস অনু, এটা অফিস, আর আমি আপনার বিএফ নই যে এইভাবে কথা বলবেন। জি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করবেন। আমাকে ডেকেছেন স্যার? বস ডাক দিয়েছে যখন, তখন কারণ ছাড়া তো অবশ্যই ডাক দেয়নি, তাই না? এই ফাইলটা তুমি কমপ্লিট করেছো তাই না? হয়তো শিওর না। দেখো, ফাইলের ভিতরে কতগুলো ভুল। একটা ফাইলের পেজ যদি ঠিক থাকে কি সব উল্টো পাল্টা এসব। হ্যাঁ, অনু ফাইলটা হাতে নিয়ে দেখে সে একটু আগে এই ফাইল সংশোধন করে ম্যানেজার সাহেবের কাছে দিয়েছে। তার মানে এইসব ম্যানেজার সাহেব করেছে। এই রুবির বর যে রুবির মতো শয়তান হবে তা আমার আগে বোঝা উচিত ছিল। অনু মনে মনে ভাবতে থাকে, মিস অনু, অফিসে দরকারি কোনো কাজে এমন গাফিলতি দ্বিতীয়বার একদম মেনে নেওয়া যাবে না, এই আমি বলে দিচ্ছি। এমন সময় আরিয়ানের কেবিনে নক করে রুবির বর প্রবেশ করে। আপনার কিছু বলার আছে ম্যানেজার সাহেব? স্যার, একটা মিস্টেক করে ভুল ফাইল এখানে এসেছে, তাই সঠিক ফাইল দিতে এসেছি আমি। এটা তো একদম ঠিকঠাক, আমার দরকারি ফাইল যেটা আমি চাচ্ছিলাম। সরি স্যার, অনু আমার কাছে সঠিক ফাইল দিয়েছিল, কিন্তু আমি ভুল করে ফুল ফাইল রবিকে দিয়েছি। মাফ করবেন স্যার, আমার জন্য এখানে সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে মিস অনু, এইখানে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে? নিজের ডেস্কটপে গিয়ে কাজে মন দাও। অনু আরিয়ানের দিকে তাকিয়ে আছে, সে এক মনে তার কাজ করছে। কেউ দেখে বলবে না তার সামনে দুইটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে তো তার কোনো খেয়ালই নেই। এত সাধের কপাল আমার, কি আর বলবো। আমার সাধের ক্রাশ বরের এই অবস্থা, বউয়ের সাথে কোনো রোম্যান্স নেই। আচ্ছা, বিয়ের পর কি সবাই বদলে যায়? এটাই কি প্রকৃতির নিয়ম? এই যে মিস অনু, এখানে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? যান, নিজের কাজ কমপ্লিট করে বাড়িতে যাবার প্রিপারেশন নিন। অনু আর কথা না বলে সেখান থেকে হন হন করে বাইরে চলে আসে। আমার পাগলি বউটা অভিমান করেছে আমার ওপরে, কিন্তু সেটা বুঝতে চাইছে না আমি যদি তার ভুলের ওপরে আঙ্গুল না তুলি তাহলে সে নিজের ভুলটা বুঝবে কি করে। আবার অনুকে যদি ছাড় দিই তাহলে সাধারণ কর্মচারীদের সবাইকে ছাড় দিতে হবে। একই কাজের স্থানে আমি সবাইকে সমান চোখে দেখতে চাই। অনু আমার বউ, এটা পার্সোনাল, তবে কাজের সময় সেও কর্মচারী। আবার যখন আমার দরকার তখন সময় বুঝে সে আমার বউয়ের ভূমিকা পালন করবে। এদিকে অফিসের সময় শেষে অনু আরিয়ানের জন্য অপেক্ষা না করে সোজা হনহন করে হেঁটে অফিসের বাইরে চলে আসে। আরিয়ান তার নিজের কেবিনে জানলা দিয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি নিজে এসে গাড়ি নিয়ে সোজা অনুর সামনে গিয়ে থামে। অনু পাশ কাটিয়ে চলে যেতে যায়, কিন্তু চৌধুরী বাড়ির বউ যে চাকরি করতে সে অফিসের বাইরে নিজের বরকে চিনতে পারবে না এমনটা কিন্তু কোথাও বলা নেই। অনু আর কথা না বলে সোজা আরিয়ানের পাশে সিটে চুপচাপ বসে পড়ে। আরিয়ান মনের সুখে গাড়ি ড্রাইভ করতে থাকে। অনুর মুখে কোনো কথা নেই। তা দেখে আরিয়ান বাড়ির পথে গাড়ি না চালিয়ে অন্য পথে গাড়ি ঘুরিয়ে দেয়, কিন্তু তাতেও অনুর কোনো মতামত নেই। আরিয়ান গাড়িটা শহর থেকে অনেক দূরে একটা আইসক্রিমের দোকানের সামনে এসে থামে। আরিয়ান গাড়ি থেকে নেমে অনুর হাত ধরে তাকে টেনে নামিয়ে আইসক্রিমের দোকানের সামনে দাঁড় করিয়ে দেয়। অনু মুখ গোবরা করে দাঁড়িয়ে থাকে। আরিয়ান অনুকে নানা রকম আইটেমে চকলেট আইসক্রিম খাইয়ে দিতে থাকে নিজের হাতে। অনু ছোট বাচ্চাদের মতো চুপচাপ মজা করে আইসক্রিমগুলো খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে অনু আরিয়ান গাড়ি রেখে দুজনের হাত ধরে অন্ধকার রাস্তা ধরে হাঁটতে থাকে। অনু প্লিজ, অফিসের রুড ব্যবহারের জন্য তুমি আমার উপর রাগ করবে না, কারণ সেখানে তুমি সহ সবাই আমার কাছে সমান। আমি সবার সাথে ভেদাভেদ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, অফিসের কোনো কথা আমরা বাড়িতে বলবো না, কিন্তু এখন এই রোমান্টিক সময় তুমি অফিসের নাম আর বলো না। আরিয়ান অনুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর দুজনে একটু রাতের অন্ধকারে ঘোরাঘুরি করে বাড়িতে আসে। অনেক রাত করে ফিরে আসে। এরপর দুজন ফ্রেশ হয়ে দুজনের মাঝে মিলিয়ে যায়, ঘুমিয়ে যায়। সকালে অনু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে।
রুমে এসে আরিয়ানকে ঘুম থেকে ডেকে উঠিয়ে বাথরুমে ঠেলে পাঠিয়ে দেয়। আরিয়ান ফ্রেশ হয়ে এসে অনুর সাথে দুষ্টামি করতে শুরু করে। এমন সময় আরিয়ানের ফোনে রিংটোনটা বেজে ওঠে। দেখো অনু, তোমার বড় ভাইটা কেমন আমার রোমান্টিক সময়ের 12টা বাজিয়ে দিয়েছে। আরিয়ান একদম দুষ্টুমি না, কল রিসিভ করে দেখো ভাইয়া কি বলে। আরিয়ান ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে দেয়। আরিয়ান, তোমার আশেপাশে অনু আছে? জি ভাইয়া, ফোন স্পিকার আছে, বলেন। অনু সব কথা শুনতে পাবে। অনু তো আমাদের খোঁজ খবর নেয়া ভুলে গেছে, তারপরও আমি ভাই হয়ে তো বোনকে ভুলতে পারি না। ভাইয়া প্লিজ এভাবে বলো না, খুব ব্যস্ত, তার জন্য ফোন দেওয়া হয়ে ওঠে না। কাজের এক্সকিউজ আমাকে দিতে হবে না, যা বলার জন্য ফোন করেছি আমি। তুই আবার ফুপি হবি এটা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আবারও ফুপি হব? ভাবা যায় এই কথা? এটা তো সব থেকে বেশি আনন্দের খবর। আজ আমি না বললে হয়তো কিছুদিন পর বাচ্চার ডেলিভারি হওয়ার পর জানতে পারতিস। এতদিন হয়ে গেছে, কেউ আমাকে এই কথাটা বলার প্রয়োজন মনে করো নাই? তুই তো বিয়ের পর আমাদের পর করে দিয়েছিস। এতগুলো দিন মাস পার করে গেছে, না মা না বাবা, রিমা, মিষ্টি কারো কোনো খবর রাখিসনি। তাদের তুই ভুলে গিয়েছিস, তাই তারাও তোকে ভুলে গিয়েছে। হিসাব সমান সমান। সামনে শুক্রবার যাবো আমরা ওই বাড়িতে, চিন্তা করবেন না। আচ্ছা, দেখা যাবে জামাই শ্বশুর বাড়ির কথা মনে রাখে কি না। তুমি এই কাজটা একদম ঠিক করোনি, বাড়ির মানুষদের সাথে যোগাযোগ করা বাদ দিয়ে দিয়েছে। সরি, ভুল হয়ে গেছে। আমি আমার ক্রাশ বরকে পেয়ে বাকি সবাইকে ভুলে গেছি। তোমরা মেয়েরা ভুলে যাবে, আর যত দোষ আমাদের মতো নিরাপরাধ বেচারা বরদের হয়। এরপর অনু এই খুশির খবরটা বাড়ির সবাইকে দেয়। তাদের বাড়ির সবাই তো মহা খুশি হয় এই কথা শুনে। নাথ বউ, তুমি খুশির খবর কবে শোনাবে গো আমাদের? আল্লাপাক যেদিন চাইবে সেদিন শোনাবো ইনশাল্লাহ। এরপর ওরা সবাই যার যার মতো অফিসের জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়। অনু আরিয়ানের সাথে অফিসে চলে যায়। এরপর ওরা সবাই জাত দিয়ে দিয়েছে, যার কারণে রুবির ইচ্ছা থাকলেও অনুর পিছনে লাগতে পারবে না। অনু, আরিয়ান, রিমি, রিডি, রাজ, আয়াত সহ চৌধুরী বাড়ির সবাই সেখানে পৌঁছে যায়। এদিকে অনুর বাড়ি থেকে আবির, রিমা আর মিষ্টি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়। এখানে রুবি ব্যস্ত থাকার জন্য সে অনুকে আরিয়ানের সাথে আসতে দেখেনি। অনু মিষ্টিকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মিষ্টিকে কোলে করে সে ভিতরে নিয়ে আসে। রুবি মিষ্টিকে অনুর কোলে দেখে ভাবে এটা হয়তো অনুর মেয়ে, তাই ভেবে শেষ পর্যন্ত আরিয়ান কারো ভাগ্যে জোটে নাই, না সে আমার হয়েছে না অনুর হয়েছে। যাক, দুজনে কেউই পায়নি, এটা ভেবে আমার কলিজায় শান্তি লাগছে। ভাবি, তোমার পেট দেখেই বোঝা যাচ্ছে তোমার বাবু হবে, কিন্তু সেই খবর আমি এতদিন পরে পেয়েছি। এটা কি ঠিক কাজ করলে তুমি বলো তো? যে ফুপি হবে সে যখন খবর রাখে না, তখন তাকে খবরটা লেট করে দিলে সমস্যা হয় না। এই জন্য বলে মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়। তার উদাহরণ তুমি অনু। সরি ভাবি, সংসারে নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে আমি তোমাদের খোঁজ নেওয়ার কথা ভুলেই গেছিলাম। আরে পাগলি, আমরাও জানতাম না যে রিমা প্রেগনেন্ট। ওর তো এমনি সমস্যা ছিল, তাই বুঝতে পারিনি। আমরা তো 3 মাস পরে জানতে পারি যে সে প্রেগনেন্ট। এতে তোর মন খারাপ করার মতো কিছু নেই, আর বাকিটা তো তোকে রাগানোর জন্য বলেছি। দূর পাগলি, আমি কি তোর সাথে মজা করতেও পারবো না? এই জন্য তো বলি আমার অনুমানটা বুঝে আর বড় হবে না। আচ্ছা মিষ্টি, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় আমি তোমার থেকে ছোট? অবশ্যই তুমি আমার থেকে ছোট। মিষ্টি, কোন দিক দিয়ে আমার বউকে তোমার ছোট মনে হয়? ফুপি, এই যে ধরো আমার আব্বুর ছোট বোন, দাদা দাদু ছোট মেয়ে, সে দিক দিয়ে তো ফুপি বাড়ির ছোট সদস্য। আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে, সেদিক থেকে কিন্তু আমি ফুপির থেকে বড়। এবার তুমি হিসাব মিলিয়ে নাও, তোমাদের আর বোঝাতে পারবো না। সবাই এত বড় হয়ে গেছে, অথচ এই ছোট্ট হিসাবটা কেউ বুঝতে পারে না। এটা কেমন কথা? ওরে আল্লাহ, এই ঘাড়ি চাপিয়ে বেঁচে গেছো। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। আরিয়ান খুব ব্যস্ত হয়ে যায়। অনু আবিরদের সাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে থাকে। এমন সময় আরিয়ানের সব পার্টনারগুলো মিসেস আরিয়ানের সাথে দেখা করতে চায়। এমন সময় আরিয়ান মাইক হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে মিসেস আরিয়ান চৌধুরী, প্লিজ আপনি স্টেজে আসুন। এত সুন্দর ছেলে, সে কি আর 5 বছর ফাঁকা থাকে? আমরা বিয়ে করে সংসার করতে পারি, আর সে করলে সমস্যা কেন হবে? এসব ভেবে নিজেকে বোঝাতে থাকে। চল তুই আমার পিছনে পিছনে আসবি। অনু রিমির কথা মতো ওর পিছনে পিছনে যেতে থাকে। রুবি ভাবে রিমি হয়তো আরিয়ানের বউ, তাতে ওর কষ্ট হচ্ছে না। যদি রিমির স্থানে অনু থাকতো তাহলে অবশ্যই সে কষ্ট পেত।
যথাযথ সময় রিমি স্টেজের কাছে গিয়ে সরে যায়, আর আরিয়ান এসে অনুর দিকে হাতটা বাড়িয়ে তাকে স্টেজের ওপর উঠিয়ে মাইক হাতে নিয়ে বলে, এটাই হচ্ছে মিসেস আরিয়ান চৌধুরী। রুবি আরিয়ানের বউ হিসেবে অনুকে দেখে তো রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে সেখান থেকে বাইরে চলে যায়। আরিয়ান মাইকে বলার পর সবাই করতালি দিয়ে ওদের অভিনন্দন জানায়। আরিয়ান তার পার্টনার সহ অফিসের সব কর্মচারীদের সাথে অনুজ পরিচয় করিয়ে দেয়। স্যার, অনু ম্যাডাম আপনার বউ, তা তো আমরা কেউ আগে থেকে জানতাম না, আজকে জানতে পারছি উনি আমাদের ম্যাডাম হয়। কিছু সময় সঠিক হয় যখন কিছু পরিচয় সামনে আসতে হয়। অনু আমার বউ, সেই কথাটা সবার জানা দরকার ছিল, আজ তা সবাইকে জানিয়েও দিলাম। আমি আরিয়ানের বউ ঠিক আছে, তবে অফিসে আর সব সাধারণ কর্মচারীদের মতো আমিও সাধারণ। শুধু মিসেস চৌধুরী বলে আমার কাজে কোনো গাফিলতি দিতে পারবো না আমি, বা আমি চাইবো না। আপনারা সবাই আমাকে মিসেস চৌধুরী বলে বেশি সম্মান করবেন। এরপর নানা রকম আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়। অনুষ্ঠান শেষে সব অতিথিদের বিদায় দিয়ে আরিয়ান আবিরকে বলে তাদের সাথে তাদের বাড়িতে যেতে। তোমাদের কিন্তু আজ আমাদের বাড়িতে যাবার কথা ছিল, তাহলে সেই কথার কি হবে আরিয়ান? মিষ্টিকে আমাদের কাছে রেখে জানান, কাল সকালে সবকিছু ঠিকঠাক করে মিষ্টিকে নিয়ে আপনাদের বাড়িতে যাব। আর মিষ্টি যদি আমাদের সাথে থাকে তাহলে তো অবশ্যই আমাদের যেতে হবে ওই বাড়িতে। আব্বু, আমি ফুফির সাথে আজকে তাদের বাড়িতে থাকবো। মেয়ের কান্নাকাটি দেখে আবির মিষ্টিকে অনুর সাথে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর সবাই নিজেদের গাড়িতে করে নিজ নিজ বাড়ির পথে রওনা দিয়ে দেয়। কিন্তু মাঝ পথে তাদের জীবনে ঝড় নেমে আসে। তাদের সব গাড়ির মধ্যে একটা গাড়ি মাঝ পথে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। সেই গাড়ির মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। খুশির রঙগুলো যেন বেদনার রঙে বদলে জানি না কার জীবনের রংধনুতে মিলিয়ে যাবে। হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে সবাই দাঁড়িয়ে আছে। কোথায় থেকে কিভাবে জীবনের রং বদলে যায় তা সত্যিই মানুষের অজানা। একটা ছোট অবুঝ সন্তানের সামনে দিয়ে তার বাবা মাকে রক্তাক্ত অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। যে বাচ্চা তার বাবা মাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে, সে বাচ্চা কতটা সহ্য। আবিরের থেকে বেশি অবস্থা খারাপ রিমার, কারণ সে প্রেগনেন্ট। আর এত বড় দুর্ঘটনায় মা এবং বাচ্চা দুজনেই খুব বেশি আঘাত পেয়েছে। আজ আপন মানুষের হারানোর ভয়ে সবার বুকের মাঝে কুঁকড়ে উঠেছে বারবার। অনু আরিয়ানের বুকের উপরে আছড়ে পড়ে কান্না করছে। একদিকে তার প্রাণপ্রিয় ভাই, তো অপর পাশে তার ভাবি। এমন কষ্ট বুঝি কেউ একসাথে সইতে পারে? দুজন সত্যি আজ ওদের বড় দুঃখের দিন। কোথায় সবাই আনন্দ করবে আর কোথায় আজ ওরা আপন মানুষকে হারিয়ে ফেলার ভয়ে কান্নাকাটি করছে। অনুর মা বাবার অবস্থা ভালো না। তারা দুজনে ছেলে আর বৌমার এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন থেকে অসুস্থ হয়ে পড়ে। রিমার মা বাবারও একই অবস্থা। জামাই মেয়ের এত খারাপ অবস্থা তারা মেনে নিতে পারছে না। দিশা আর মৌ আর মিষ্টিকে নিয়ে নিজেদের কাছে রেখেছে। বেচারি ছোট মিষ্টি এটা ঠিকই বুঝতে পেরেছে তার আম্মা আব্বু খুব অসুস্থ। হয়তো তাদের দুজনকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে পারে। না সোনা মা, তোমার আব্বু আম্মু কারো কিছু হবে না। আমরা তো কখনো কারোর সাথে খারাপ কিছু করিনি সোনা, তাহলে আমাদের সাথে কেন আল্লাহ খারাপ কিছু করতে দেবে বলো? ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে, দেখবে মামুনি। এমন সময় বাইরে ওটি রুমের লাইটটা বন্ধ হয়ে যায়। লাল আলো বন্ধ হওয়া দেখে অনু, আরিয়ান, রাজ, রিদি সবার হার্টবিট যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। জানি না এই রুমের বাইরে এসে ডাক্তার কি কথা শোনাবে সবাইকে। সবার বুকের মাঝে দৌড় করতে শুরু করে দেয়। অনু মিষ্টিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। খারাপ কোনো খবর সে হয়তো শুনতে পারবে না। এমন সময় সবার এক বুক আশা আর ভয়ের মাঝে অপারেশন থিয়েটারের রুম থেকে রিমি বাইরে বেরিয়ে চলে আসে। আমি আমার বোনকে বাঁচাতে পারি নাই। এই দুই হাতের মাঝে সে তার শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। আমি আমার কলিজা টুকরো বোনের জন্য কিছু করতে পারি নাই। আমার বোন আর নেই অনু, আমার বোন আর নেই। তোমার সাহস হয় কি করে আমার ভাবিকে মৃত বলার? তুমি কি ভুলে গেছো আমার ভাবির বাচ্চা হবে? তুমি এমন খারাপ সময়ের মাঝে কি করে তাকে নিয়ে মজা করছো? দেখো রিমি আপু, একদম রিমাকে নিয়ে মজা করবে না। বলো ভালো আছে, তাই বলো। আমি জানি রিমা খুব ভালো আছে। তুমি আমাকে মিথ্যে ভয় দেখাতে এসব বলছো, তাই না? রিমা আর নেই রে অনু, সে আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। রিমা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তুমি জানো তুমি কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? ও ছাড়া আমি বাবার বাড়িতে গেলে কার সাথে ঝগড়া করব, কার সাথে আমার ভাইকে নিয়ে কথা কাটাকাটি করব? সব থেকে বড় কথা, রিমি কিভাবে মিষ্টিকে ছেড়ে চলে যেতে পারে? আমার ভাই আর মিষ্টির কি হবে?
আবি ভাইয়ের অবস্থা ভালো না, জানি না আল্লাহ কি চাইছে আমাদের থেকে। মিষ্টি বড়দের মুখে এইসব কথা শুনে খুব কান্নায় ভেঙে পড়ে। মৌ মিষ্টিকে কোলে নিয়ে হসপিটালের বাইরে চলে যায়। মিষ্টি বারবার তার আম্মুর কাছে যাবার জন্য বায়না করতে থাকে। এদিকে আরিয়ান খোঁজ নিয়ে জানতে পারে আবিরের অবস্থা খুব একটা ভালো না। এবার তিনজন অজু করে এসে জায়নামাজের পার্টিতে নামাজ পড়তে বসে পড়ে। তারা কান্না করে নিজের ভাইয়ের সুস্থতা কামনা করতে দোয়া করতে থাকে। রুমাকে তারা হারিয়েছে, কিন্তু আবিরকে হারাতে চায় না। অনেক সময় পর আয়াত এসে ওদের বলে আবির ভাই এখন একটু ভালো, তবে জ্ঞান ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। তার শরীর আর ব্রেইন এত বড় আঘাত নিতে পারেনি। তার শরীর খুব দুর্বল। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যার কারণে সে কিছুদিন ঘুমের আবরণেই মরিয়ে থাকবে। অনু কান্না করে নিজের শরীর এতটা দুর্বল করে নিয়েছে যে তাকে আবার অন্য ডাক্তার নার্স চেক আপ করতে থাকলো। আজ আমাদের জীবনের সব থেকে খুশির দিন, কিন্তু আজকের এই কালো রাত্রি সবার জন্য বিষাদের মতো। এইভাবে গভীর কালো অভিশপ্ত রাত্রি পার হয়ে নতুন ভোরের আলো নিয়ে সকালের সূচনা করে। তবে আজ সবাই মিলে অনুদের বাড়িতে এসেছে তাদের বাড়ির বউকে চির বিদায় দিতে। মিষ্টি তো ওর আম্মুকে জড়িয়ে ধরে বসে থাকে, বলে সে তার আম্মুকে কোথাও যেতে দেবে না। তার আব্বু আসলে ঠিকই ওর আম্মু ঘুম থেকে উঠবে। বউ এসে মিষ্টিকে সেখান থেকে নিয়ে তার মাকে শেষবারের মতো দেখিয়ে আড়ালে নিয়ে চলে যায়। এদিকে বাড়ির সবাই মিলে রুইমাস জানাজা এবং দাফনের কাজ শেষ করে ফিরে আসে। সবাই অনুদের বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশ একদম স্তব্ধ। এটাকে বলে শোকের নীরবতা। সবার চোখে পানি ছলছল করছে, কারো চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এমন অসময়ে যদি কোনো বাড়ির কচিতরতা যে প্রাণ শেষ হয়ে যায়, তাহলে সেই বাড়ির মানুষের কি অবস্থা হতে পারে। ড্রাইভ করছিল, গাড়িতে তার কন্ট্রোলের বাইরে চলে যায়। কেউ ইচ্ছে করে আমার গাড়ি ব্রেক নষ্ট করে দিয়েছিল। তুই কিভাবে জানতে পারলি বলবি? আমি বাড়ি থেকে যাওয়ার সময় নিজে গাড়ি ড্রাইভ করে গিয়েছি, তাহলে যাওয়ার সময় যখন সমস্যা হলো তখন আসার সময় সেই গাড়ির ব্রেক কিভাবে নষ্ট হয়ে গেল? তাহলে কেউ ইচ্ছে করে তোকে মারার জন্য গাড়ির ব্রেক নষ্ট করেছে? কিন্তু কে সে? জানতে হলে সেখানে যেতে হবে যেখানে এই গাড়িটা পার্ক করা ছিল। যার জন্য আমার জীবনে এমন ঝড় উঠেছে তাকে আমি একদমই মাফ করব না। আমি তাকে শেষ করে দেব। তার জন্য আমার পরিবারের আজ এমন অবস্থা। তার জন্য আমার সুখের দিনে দুঃখের দিনে পরিণত হয়েছে। আমি বাবা হব, কিন্তু সেই খুশিটা সবাইকে সাথে নিয়ে সেলিব্রেট করতে পারছি না। এই দুঃখের কালো অন্ধকার না জানি আমার ঘরের আলোটা নিভিয়ে দেয় কখন। অভিনন্দন ভাই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করতে চাই না, তবুও করতে হচ্ছে, কারণ অনু জানে না যে ও প্রেগনেন্ট। আর এই এত ঝামেলার মধ্যে নিজের কোনো ক্ষতি না করে বসে। রিমিকে যে কিছু বলবো তারও উপায় নেই। ওর যে মনের অবস্থা তাতেও অনুর খেয়াল রাখতে পারবে না। আমি রিদি আর মৌকে বলবো, ওরা তো আছে অনুর সাথে, ওরা খেয়াল রাখবে, চিন্তা করিস না। ওরাই এখন শেষ ভরসা। এই বলে সবাই অনুষ্ঠানের স্পটে চলে যায়। এরপর সেখানেই ওরা সেদিনের পার্কিং এরিয়া সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। পুরোটা চেক করার পর ওরা যা দেখে তার জন্য মোটে ওরা তিনজনের কেউই রেডি ছিল না। আরিয়ান সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে এখানে আসতে বলে। পুলিশ আসার পর তারা ভিডিও ক্লিপটা দেখে আসামিকে গ্রেপ্তার করতে যায়। পুলিশ চৌধুরী বাড়িতে এসে দিশাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে লাগে। তখনই আপনারা আমার মেয়েকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? আপনারা আমার মেয়েকে কেন ধরে নিয়ে যায়নি? যাতে করে তুই তোর নিজের ভাই ভাবিকে মারার প্ল্যানিং করবি। আমি ছোট থেকে আরিয়ানকে ভালোবাসি, আর মাঝখানে কোথা থেকে এই অনু এসে আরিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তা আমি মেনে নিতে পারছি না। নিজে যদি না পাই তাহলে তাকে অন্য কারোর সাথে সুখে কি করে থাকতে দিব বলতে পারো? তাই আরিয়ান আমার হবে না, সে অনুরও থাকবে না। কিন্তু ভুল করে আরিয়ানের স্থানে অনুর ভাই ভাবি যাবে এটা তো জানতাম না। তবে ভালো হয়েছে, দেখুক এই মেয়ের জন্য ওর ভাইয়ের সংসার ভেঙে গুড়িয়ে গেছে। ছি, এত খারাপ কাজ করার পরও তোর আফসোস হচ্ছে না? তুই মানুষ না, তুই জানোয়ার। কোনো জানোয়ার আমার মেয়ে হতেই পারে না। ইন্সপেক্টর সাহেব, ওকে নিয়ে যান, ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশ দিশাকে নিয়ে চলে যায়। আমি ভাবতে পারি না আমার মেয়ে এতটা খারাপ কাজ করবে। তবে করা কাজের জন্য আমি লজ্জিত। আমাকে মাফ করে দেবেন সবাই। আমার শিক্ষাতে ভুল ছিল, যার ফল আজ এটা। বলে সে বাড়ি ছেড়ে চলে যায়। আমি ভাবতাম আমার মেয়েটা আরিয়ানের জন্য পাগলামি করে, হয়তো কোনোদিন সে অনুর ক্ষতি করতে পারে। কিন্তু এখন দেখছি যে মেয়ে চুপচাপ থাকতো, যার কোনো কিছুতেই কেয়ার ছিল না, সে এইসব কাজ করলো, ভাবা যায়? বুঝতে পারি নাই ঘরের মেয়ে ঘরের শত্রু হবে, তাও আমার ছেলে আর বউয়ের জানের শত্রু। এরপর পুলিশ নিয়ে আরিয়ানরা অনুদের বাড়িতে আসে।
অনু আরিয়ানকে কিছু বলতে যাবে তার আগে পুলিশ এসে অয়নকে ধরে নেয়। তুমি এমন প্রতিশোধ নেবে তা কোনোদিনও তো আমি ভাবতে পারিনি। তুমি দিশার সাথে হাত মিলিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিলে, তা আমি ভাবতেও পারিনি। আসলে কি বলতো, কথা আছে না, আপনের চাইতে পর ভালো, কিন্তু পরের থেকে জঙ্গল ভালো। আমাদের কপাল খুব খারাপ যে আমার আপন মানুষেরা পিঠের পিছনে ছুরি নিয়ে আঘাত করেছে। আরে সেদিন রাতে তো আমাদের মারার প্ল্যানিং করেছিলে, কিন্তু ভাগ্য চক্রে রিমা আর আবির সেই গাড়িতে ছিল। আরিয়ান রাগে আর কিছু বলতে পারে না। অনুর বাড়ির সবাইকে রাত সে ভিডিও ক্লিপটা দেখায় যেখানে দিশা আর আয়ন মিলে আরিয়ানের গাড়ির সাথে কিছু করছে। বাড়ির সবার বুঝতে বাকি থাকে না আসল কাহিনীটা কি। অয়ন কোনো কথা না বলে পুলিশের সাথে চলে যায়। প্রশ্নই আসে না। জানো বাবা, আম্মু আমার উপর অভিমান করে তার নিজের বাড়িতে চলে গেছে। সে আর কোনোদিনও আমার কাছে আসবে না। অনেক মানুষ এনেছিল সেদিন আমার বাড়িতে। সবাই মিলে আম্মুকে সাদা কাপড়ে মুড়িয়ে কাঁধে করে তার নিজের বাড়িতে রেখে আসছে। জানো, আম্মুর সাথে সাথে নতুন বেবিও চলে গেছে। সবাই আম্মুকে রেখে একা একা ফিরে আসছিল। আবির মিষ্টির মুখে এমন কথা শুনে অনুর দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করে, মিষ্টি এসব কি বলছে? ওর তো এমন কোনো কিছু জানার কথা না। এসব তো মানুষ মারা গেলে তার সাথে হয়। অনু আবিরকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে শুরু করে দেয়। আবির, আমার বোনটা আর এই পৃথিবীতে নেই গো। সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে, আর কোনোদিন তাকে আমাদের মাঝে পাবো না। আবির কোনোভাবেই কথাটা মেনে নিতে রাজি না যে রিমা মারা গেছে। তাকে এইভাবে কোনোদিনও রিমা ছেড়ে যেতে পারে না। তোমরা আমার সাথে মজা করছো তাই না? আরে দেখো, জীবিত মানুষকে নিয়ে এভাবে মজা করতে নেই। রিমা গর্ভবতী, ওর নামে এমন মিথ্যা কথা বললে তার প্রভাব বাচ্চার উপরে পড়বে। আবির, কেউ মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। রিমা আর আমাদের মাঝে নেই। আবির চিৎকার দিয়ে মিষ্টিকে ছড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবিরের কান্না করা দেখে বাড়ির বাকি সদস্যরা কেউ নিজেদের সামনে রাখতে পারে না। সবাই আবিরের সাথে কাঁদতে শুরু করে দেয়। রোগীর অবস্থা তো বেশি ভালো না। আপনারা যদি এভাবে ভেঙে পড়েন তাহলে রোগীর কি হবে? আপনারা সবাই মিলে তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে সুস্থ রাখবেন না কি আরো অসুস্থ? ডাক্তারের কথা শোনার পর সবাই মিলে আবিরকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকে। আবির যখন কোনো কিছুই বুঝতে রাজি হচ্ছিল না, তখন ডাক্তার আবিরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবিরকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আবির মোটামুটি এখন একটু সুস্থ হয়েছে। আবির বাড়িতে এসে সারাদিন নিজের রুমের মাঝে চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। না, নিজের কোনো খেয়াল রাখে না, মিষ্টির কোনো খবর রাখে না। সে একদম উদাসী হয়ে গেছে নিজের প্রতি। আবির রিমাকে হারিয়ে নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারছিল না। ওরও এইভাবে চোখের সামনে নিজের ভাই আর মিষ্টির কষ্ট সহ্য একদমই করতে পারছিল না। বাবা সাথে আছে কিন্তু আগের মতো নেই, আর কোনোদিন চাইলেও মায়ের আদর পাবে না। এইসব টেনশন আর অনু নিতে পারছে না। তার মধ্যে বাড়ির মানুষেরা তাদের সাথে যে কাজ করেছে তা বোধগম্য না কারোর কাছে। সেদিন আমি আরিয়ানের ব্যবহার করার পর তো আর যোগাযোগ করিনি। ব্যাপারটা কিন্তু সত্যিই খারাপ দেখায়, কিন্তু রাগ আমি আরিয়ানের উপর করেছি না নিজের উপর তা তো বুঝতেই পারছি না। আমার ভাই আর আরিয়ানের বোন মিলে আমাদের জীবনে অন্ধকারের কালো রং লেপে দিয়েছে। সেই অন্ধকার যদি মিটিয়ে নিতে না পারি তাহলে এই অন্ধকারের কালো রং আমাদের জীবনে সুখের সকাল আর আসতে দেবে না, কোনো দিনও না। তবে আরিয়ানের সাথে সবটা ঠিক করার আগে আমার ভাইয়ের জীবনে যে অন্ধকার নেমে এসছে সেই অন্ধকার মিটিয়ে আলোর ব্যবস্থা তো করতেই হবে আমাকে। এইসব সাত পাঁচ ভেবে অনু সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, ঠিক তখনই সিঁড়ির সামনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। অনুর মা অনুকে মেঝেতে পড়ে থাকতে দেখে অনু বলে চিৎকার করে ওঠে। আবির মায়ের চিৎকার শুনে নিচে এসে দেখে অনু অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। কপালের পাশে একটু কেটে রক্ত ঝরে পড়ছে। আমি তাড়াতাড়ি করে অনুকে হসপিটালে নিয়ে যাই। আপনার বোন অতিরিক্ত টেনশন করার জন্য তার শরীর খুবই দুর্বল, আর এই সময় যদি টেনশন করে তাহলে বাচ্চা এবং মায়ের দুজনেরই ক্ষতির কারণ হতে পারে। আপনার বোনকে সবসময় হাসি খুশি পরিবেশে রাখবেন, তাহলে বাচ্চা আর মা দুজনেই ভালো থাকবে। আমি মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো রেগুলার খাওয়াবে। আর এখন থেকে রুগীর প্রতি বাড়ির সবাইকে যত্নশীল হতে বলবেন। এরপর থেকে রুগীকে সাবধানে চলাফেরা করতে বলবেন। এখন আর সে একা নেই, তার মাঝে আরেকটা প্রাণ বড় হচ্ছে। অনুর মা হওয়ার কথা শুনে আবির খুশি হবে নাকি কষ্ট পাবে রিমার জন্য সেটাকে কিছুতেই বুঝতে পারছে না।
অনুর জ্ঞান ফিরে ডাক্তারের মুখে এমন কথা শুনে নিজের পেটে হাত দিয়ে সে শুয়ে থাকে। এমন সময় অনু দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। অনুর সামনে আবির দাঁড়িয়ে আছে। অনু নিজের ভাইকে দেখে বুঝতে চেষ্টা করছে আসলে আবির মামা হবে তার জন্য খুশি নাকি রিমার কথা মনে পড়ে যাওয়ার জন্য দুঃখী সে। এমন সময় আরিয়ান অনুর খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে। আবিরের সাথে কথা না বলে সোজা অনুকে জড়িয়ে ধরে বলে, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা? তুমি বেবির কথা জানলে কি করে? আমরা তো মাত্র জানতে পেরেছি। আমি অনেকদিন আগে থেকে জানি তুমি গর্ভবতী। রিমা ভাবি যেদিন মারা গেছেন সেদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? সেদিন ডাক্তার তোমার কিছু টেস্ট করায় আর তাতে জানতে পারে তুমি প্রেগনেন্ট। ও, তুমি এতদিন ধরে জানতে আমি প্রেগনেন্ট আর আমাকে এই কথাটা বলার প্রয়োজন মনে করনি? আসলে সেদিন পরিস্থিতি এমন ছিল না যে তোমাকে এই খবরটা জানাতে পারি। পরিস্থিতি এমন ছিল না বুঝলাম, তবে এরপরে কি আমাকে জানানো যেত না? নাকি জানানোর প্রয়োজন বোধ করনি বলো? আর যদি আমার সাথে এর থেকে বেশি খারাপ কিছু হয়ে যেত তাহলে কি সারা জীবন আফসোস করার জন্য আমি বেঁচে থাকতাম? নাকি আপনি এমন কিছু চেয়েছিলেন হোক আমার সাথে? অনু, আমি তোমাদের দুইজনকে ভালোবাসি, এমনটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার বাচ্চা হবে, আমার জীবনের এত বড় খুশির খবর আপনি একা জেনে বসে রইলেন। এটা ঠিক কাজ করেননি আপনি, বুঝলেন? এমন সময় আবির অনুর হাত ধরে ওকে আরিয়ানের সামনে থেকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। পরিস্থিতি কি আর আমার অনুকে আমার কাছে আসতে দেবে না? উফ, বউ আমার বাচ্চা, আমি আছি বনবাসে, এটা মোটেই ঠিক কাজ না। পরিস্থিতি যত বিপরীত দিকে চলতে থাকুক না কেন, আরিয়ান সব পরিস্থিতি নিজের অনুকূলে আনতে জানে। আরিয়ান পরের দিন সকালে নিজের ব্যাগ বস্তা নিয়ে সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। অনুর বাবা মা তাদের জামাইকে এমন অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। হবেই যখন তার কথা মনে পড়বে। তার জন্য তার সবার জীবন থেমে থাকবে না। আমাদের সবাইকে সময়ের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন অনু প্রেগনেন্ট। এই অবস্থায় যদি বাড়ির পরিবেশ এমন খারাপ থাকে তাহলে ও আর আমার হবু বাচ্চার জন্য তা খুবই খারাপ প্রভাব পড়বে। এদিকে মিষ্টি ছোট একটা বাচ্চা মেয়ে, আপনাদের সবার উচিত ওর প্রতি বিশেষভাবে খেয়াল রাখা। সেই ছোট বয়সে তার মাকে হারিয়ে ফেলেছে। কেউ ইচ্ছা করলেও তার জীবনে মায়ের চাহিদা পূরণ করতে পারবে না। মায়ের মতো তো আর কেউ হতে পারে না। তাই ওর অবুঝ মনে যেন খারাপ কোনো দাগ না পড়ে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। দুই বাড়ির সব মানুষ মিলে করবে, তাই নয় কি? আসলে আমার বউ বাচ্চা যেখানে আছে আমারও তো সেখানে থাকা দরকার, তাই না? আমার বউয়ের এমন সময় তো একা ছেড়ে দিতে পারি না তাকে, মানে তাকে ছাড়া একা থাকতে পারি না আর কি। জি, আমার বউ যেখানে আছে সেখানে আমি তার সাথে যতদিন ইচ্ছা ঘর জামা হয়ে থাকতে আসছি। যান, শাশুড়ি মা জামাইয়ের জন্য রান্না বান্না শুরু করে দেন। এই প্রথম জামাই শ্বশুর বাড়ি এসেছে, এই বলে কথা। অবশ্যই, আমার আরেক ছেলে আসছে বলে কথা। আম্মা তাড়াতাড়ি করবেন, আমি নাস্তা করে অফিসে চলে যাবো। সোজা চলে যায়। এই, তুমি সাত সকালে আমাদের বাড়িতে, তোমার ব্যাপার কি বলো তো? মিষ্টি বউ আমার, আমি আমার বউ আর বাচ্চা থেকে দূরে থাকতে পারছি না, তাই বউয়ের সাথে শ্বশুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তুমি যে ঘর জামাই থাকতে আসো নাই তা আমি খুব ভালো করেই জানি, তবে তুমি এসে ভালো কাজ করেছো। আমরা তিনজন একসাথে থাকতে পারবো। এখানে তো দুইজন, তাহলে তৃতীয় জন কোথায়? তৃতীয় জন এখানে আমার পেটের মধ্যে আছে। ফুফি, তুমি ফুফার কান ধরে টানছিলে? জি মামুনি, বড় কেউ ভুল করলে তার কান ধরে টানতে হয়। ভুল তো ভুলই, তাই না? তাই তো। আরিয়ান মিষ্টিকে কোলে করে নিজের সাথে বসিয়ে ব্রেকফাস্ট করে। তারপর মিষ্টিকে রেখে আরিয়ান অফিসে চলে যায়। আরিয়ান অফিসের কাজ শেষ করে সোজা অনুদের বাড়িতে চলে আসে। এই বাড়িতে এসে আরিয়ান শ্বশুর শাশুড়ি মিষ্টি অনুকে নিয়ে বেশ মজাতে দিন পার করতে থাকে। কিন্তু আবির এসব কিছু থেকে দূরে থাকে। আবির বেশ ভালো করেই বুঝতে পারছে আরিয়ান এইভাবে এই বাড়িতে শুধুমাত্র অনু আর ওদের বাচ্চার জন্য আছে। একদিন সকালে আবির ঘুম থেকে উঠে বাড়ির সবাইকে নিয়ে ড্রয়িং রুমে ডাক দেয়। সবাই সকালে নিচে এসে দেখে আবির মিষ্টিকে কোলে নিয়ে সোফা সেটের উপরে বসে আছে। সাত সকালে সবাইকে এইভাবে ডাকছো কেন ভাইয়া? আমি চলে গেলে মিষ্টিকে কে খাওয়াবে? এরপর অনু আরিয়ান চলে যায় নিজেদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। রিদি, রাজ সবাই ওদের বাড়িতে ফিরে গেছে। এখন এই বাড়িতে রিমি আর অনু শুধু বউ, তবে মাঝে মাঝে রাজ রিদি বেড়াতে আসে। অনুর এই বাড়িতে আসার পর থেকে সবাই অনুর খুব বেশি খেয়াল রাখে, কেউ অনুকে কোনো কাজ করতে দেয় না। এমনকি মৌ এই বাড়িতে চলে এসেছে। যতদিন না অনুর বাচ্চা হবে ততদিন অনুর খেয়াল রাখবে সে। দাদিমা তো অনুকে সারাদিন নানা রকম খাবার খাওয়ানো থাকে, এটা বাচ্চার জন্য ভালো হবে, ওটা বাচ্চার জন্য ভালো হবে, এইসব আর কি।
আরিয়ান মাঝে মাঝে অফিস থেকে আসার সময় মিষ্টিকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। একদিন হঠাৎ করে মিষ্টির খুব জ্বর আসে। ছোট মেয়েটা একদম নিস্তেজ হয়ে যায় জ্বরে। রিমি আর অনু মিষ্টিকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে বাড়ির কেউ অনুকে সারা রাত জেগে মিষ্টির কাছে থাকতে দেবে না। অনু মিষ্টিকে ছাড়া থাকবে না। ভাবি তুমি যাও, আমি মিষ্টির খেয়াল রাখবো। তুমি নিজের আর হবু বেবির খেয়াল রাখো। তোমার এমন সময় রাত জাগা ঠিক হবে না। অনু তুমি যাও, আমি আর আয়াত তো আছি নাকি। মিষ্টি কিন্তু আমার বোনের মেয়ে, ওর প্রতি ভালোবাসা আমার কিন্তু একটুও কম নেই। অনু আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। এদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এসে দেখে মিষ্টি মৌকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার পাশে রিমি ঘুমিয়ে রয়েছে। তুমি আমাকে একটু কোলে করে বাথরুমে নিয়ে যাবে, আমার ভালো লাগছে না। অনু মিষ্টিকে কোলে নিতেই যাবে, এমন সময় অনুর পেটে হাতটা ব্যথা করে ওঠে। তাতে অনু খালাদের বুঝি দায়িত্ব নেই? আছে তো, তোমাদের বাস দাও আর বাচ্চাকে লালন পালন করা, বলে দৌড়ে পালিয়ে চলে যায়। স্রোতহীন সময়ে তীরে ভেসে যায় মানুষের জীবন। সেই নিয়মের সাথে বদলে যায় সব কিছু নিয়ম। সময়ের স্রোতে ভেসে যায় কষ্টের কালো দিনগুলো। আমি নিজেকে গুছিয়ে নিয়েছে শুধু নিজের মেয়েটার মুখের দিকে তাকিয়ে। এদিকে অনু আরিয়ানের ঘর আলো করে জন্ম নেয় তাদের 2 সন্তান, এক ছেলে আর একটা মেয়ে। আরিয়ান ভালোবেসে তাদের নাম রেখেছে আনিশা এবং অর্ণব। এদের 2জনকে নিয়ে বেশ ভালো দিন কেটে যাচ্ছে অনু এবং আরিয়ানের। অনু একা হাতে এদের বড় করতে পারবে না, তাই বাড়ির সবাই সব সময় ওদের নানাভাবে সাহায্য করতে থাকে। আনিশা তো আয়াত আর রিমি জান, তারা 2জন বাড়িতে এসে আগে ওকে নিজেদের কাছে নিয়ে আসে। আয়াত পালে রাতের বেলাও আনিশাকে নিজেদের কাছে রাখে। আফসোস, এত ছোট বাচ্চাকে তো আর মায়ের কাজ ছাড়া করা যায় না, তাই আয়াত জোর করে আনিশাকে নিজের কাছে রাখতে পারে না। মাঝে মধ্যে তো আরিয়ানের সাথে আনিশাকে নিয়ে আয়াতের ঝগড়াও বেঁধে যায়। ছেলে মেয়ে 2টা আমার, তোমাদের কেন হতে যাবে শুনি? আল্লাহ, এরা দেখে এখনো বাচ্চা আছে। কোথায় নিজেরা বাচ্চাদের আদর যত্ন করে বড় করবে না, সেখানে এনারা নিজেরাই বাচ্চা ভাগাভাগি নিয়ে পড়ে আছে। তখন না হয় নিজেদের মুখেই বলবে ওরা কার। এবার তো ততদিনের অপেক্ষা করো তোমরা, নাকি সেই সময় পর্যন্ত সহ্য হচ্ছে না? এদিকে মিষ্টি এই বাড়িতে এসে দেখে অনুদার বাচ্চাদের কত আদর করে গোসল করায়, কোলে পিঠে রেখে সব সময় আদর করে, কত যত্ন নিয়ে তাদের বড় করছে। এসব দেখে মিষ্টির খুবই কষ্ট হয়। আমার আম্মু থাকলেও হয়তো আমাকে, আমাদের বাবু আর আমাকে এমন করেই আদর করতো। আমার আম্মু নেই বলে আজ আমার প্রতি সবার আদর কমে গেছে হয়তো না। বাড়ির সবাই নতুন বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত যে মিষ্টির কথা সবাই ভুলেই যায়। তাই মা হারা মেয়েটা চোখের সামনে এমন আদর পেতে দেখতে ওদের খুব ইচ্ছে করে কেউ ওকে ওইভাবে আদর করুক। সেদিকে কারো ভ্রক্ষেপ পর্যন্ত নেই। সবাই তো পিচ্ছি নিয়ে মহাব্যস্ত। অনুর বাচ্চা হবার পর থেকে তো রেডি এ বাড়িতে চলে এসেছে। রেডি বাচ্চাদের ছেড়ে ওই বাড়িতে যেতে চায় না। বাচ্চার মায়া যে বড় মায়া। রাজ তো অর্ণব বলতে পাগল, সে তো ঘুম থেকে জাগে অর্ণবকে দেখার বায়না করে। তোমার জন্য দেখছি আরেকটা অর্ণবের ব্যবস্থা করতে হবে। আরে 100টা অর্ণব দাও আমাকে, আমিও তো চাই আমাদের বাচ্চা হোক অনেকগুলো। আল্লাহ, তাই বলে 100টা বাচ্চা কেমনে সম্ভব? তোমার মাথা ঠিক আছে তো? আরে এটা তো কথার কথা, 100 জন লাগবে না, আপাতত 1 জনকে দাও, তাহলেই হবে জানে মনে আমার। তোমাকে নিয়ে আর পারি না, এই বাচ্চাদের জন্য দেখি বাড়ির সবাই পাগল। দেখো কত কাহিনী হয়ে গেছে আমাদের জীবনে, তারপর এদের আগমন হয়েছে নতুন করে। যদি এদের সাথে নিয়ে সুখে না থাকতে পারি তাহলে কাদের সাথে সুখে থাকবো বলো তো? সুখে থাকার পুরো ব্যাপারটা আমাদের হাতে থাকে। কিছু সময় নিজের ইচ্ছা, রাগ, জেদ, ইগো এই সব কিছু কম্প্রোমাইজ করলে সবাইকে নিয়ে সুখে থাকা যায়। তবে একা নিজের চেষ্টায় এসব সম্ভব নয়। সবাইকে মিলেমিশে কম্প্রোমাইজ করতে হবে, তবেই সুখের দেখা মিলবে, নয়তো না। তোমার কথা ঠিক। অনু, বাচ্চাদের পেয়ে মিষ্টির কথা ভুলে যেও না, ও বাচ্চা মেয়ে। সবাই যদি বাচ্চাদের নিয়ে এভাবে আহ্লাদ করতে থাকে ওর কচি মনে তা কিন্তু প্রভাবিত করবে। তুমি ঠিক কথা বলেছ, আমি বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত যে মিষ্টির কথা ভুলেই গিয়েছি। বাচ্চাদের সাথে ওকে একটু আদর করলে ফুরিয়ে যায় না আদরটা, কথাটা সবসময় মনে রাখবে অনু। ভাইয়া তুমি কাজের জন্য বাইরে থাকো, সে সময় কিন্তু মিষ্টির কাছে মাও থাকতে পারে না। মা নানা কাজে ব্যস্ত হয়ে সব সময় মিষ্টিকে সময় দিতে পারে না। মিষ্টির জন্য হলেও তোমার হবে যে তোমার অনুপস্থিতিতে মিষ্টির খেয়াল রাখবে। আবির ভাবতে থাকে সত্যি তো অনু ভুল কিছু বলেনি। বাবা মায়ের বয়স হয়েছে, তাদের নিজেদের শরীর আজকাল ভালো থাকে না, এর মাঝে তারা সবসময় মিষ্টিকে সময় দিতে পারে না।
মিষ্টির সাথে এখন সবসময় কেউ একজন সাথে থাকবে, ওকে শেখাবে, পড়াবে, এমন কাউকে দরকার। নিজের জন্য না হলেও মেয়েটার জন্য মায়ের ব্যবস্থা করতেই হবে। আবিরের যেই ভাবনা সেই কাজ। সে তার অফিসের নতুন পিএকে বিয়ে করার প্রস্তাব দেয়। সে মেয়ে তো আবিরকে বিয়ে করার কথা শুনে এক কথায় হ্যাঁ করে দেয়। আবির তার পিএকে বিয়ের প্রস্তাব দেয়, কারণ মেয়েটা অফিসে আবিরের খুব যত্ন নেয়। আর আবির বুঝতে পারে মেয়েটা তাকে পছন্দ করে, আর হাতের কাছে এত ভালো মেয়ে থাকতে বহু দূরে কেন বুঝতে যাবে। আবির সবাইকে জানিয়ে দেয় শুক্রবারই সে বিয়ে করবে তার অফিসের পিএকে। সবাই তো খুব খুশি। যাক, অবশেষে আবির তাহলে মুভ অন করছে জীবনে। রিমার স্মৃতির বাইরে গিয়ে নতুন স্মৃতি গড়ে তুলতে চাইছে সে হয়তোবা। এদিকে নানা রকম আয়োজনের মাধ্যমে বিয়ের দিনটা এসে উপস্থিত হয়। আবির তার পরিবারকে নিয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে উপস্থিত হয়, যে হলটা আবির নিজের বিয়ের জন্য বুকিং দিয়েছে। বিয়ের আসরে বসে বর বেশে আবির বসে রয়েছে, সাথে সে মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে। তোমার কোলের মেয়েটা কি হয় বাবাজি? কে রে হিয়া, তুই না বলেছিলি তোর বরের আগের বউয়ের বাচ্চা মারা গেছে? তাহলে আমি যে এখন তার কোলে একটা বাচ্চা মেয়ে দেখে আসলাম। সেই মেয়েকে সে নিজের মেয়ে বলে দাবি করছে, আর সেই বাচ্চার জন্য তোকে বিয়ে করতে এসেছে, তোকে সৎমা বানিয়ে নিয়ে যাবে। সে কথা নিজের মুখে বলেছে আমাকে। এই মেয়েটা আপনার মেয়ে? আমি জানতাম অ্যাক্সিডেন্টে আপনার বউ বাচ্চা মারা গেছে, সেই জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। নয়তো আগে যদি জানতাম আপনার একটা মেয়ে আছে, তাহলে কখনো বিয়ের জন্য হ্যাঁ বলতাম না। আমি একটা শর্তে আপনাকে বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমাদের বিয়ের পরে মেয়েটাকে এতিমখানাতে রেখে আসেন, নয়তো আমি আপনাকে বিয়ে করব না। আমার সতীনের মেয়েকে নিয়ে সংসার করার কোনো ইচ্ছা নেই। রাখেন আপনার মেয়েকে কলিজার মাঝে ঢুকিয়ে। কোনো কুমারী মেয়ে জেনে বুঝে আপনার মতো লোককে বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে আসবে না। সে কথা বলে হিয়া তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে সেখানে কি বলা উচিত কেউ জানে না। বাবা, আমার জন্য তোমার সমস্যা হচ্ছে? তাহলে তুমি ওই আন্টিকে আমাকে যেখানে রেখে আসতে বলছে সেখানে রেখে আসো না কেন? যাদের মা থাকে না তাদের বাবা কখনোই মায়ের মতো হতে পারে না বাবা। মা তো মায়ের মতোই হয়। তুমি তো মায়ের মতো করে ভালোবাসতে পারো না আমাকে। কাজী সাহেব, আমি মিস্টার আবির খানকে বিয়ে করতে চাই, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। বাড়ির সবাই তো একদম হাঁ করে তাকিয়ে থাকে। এই আমি 18 বছর পার করেছি 6 মাস আগে, তাহলে কে বলেছে আমার বিয়ের বয়স হয়নি? আজ বিয়ে করলে কাল বাচ্চার মা হতে পারবো, তাহলে 5 বছরের বাচ্চার মা কেন হতে পারবো না? এই মিষ্টি, আমি তোমার মা হলে সমস্যা আছে তোমার কোনো? না, আমার কোনো সমস্যা নেই মৌমা। আমার মেয়ে রাজি, সেখানে বাড়ির কারোর আপত্তি থাকার কথাই নেই, কারণ বিয়েটা আমি নিজের ইচ্ছেই করছি। আমি জানি, দেখো ভাবি, আমার ভাই তোমার ক্রাশ বর, তোমার ভাইটাকে না হয় আমি আমার ক্রাশ বর বানিয়ে নিব। আবির ভাইকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ক্রাশ খেয়েছিলাম। আফসোস, সে বিবাহিত আর একটা বাচ্চা ছিল। আজ যখন তাকে আপন করা পাওয়ার সুযোগ এসেছে, তখন কেন আমি এই সুযোগটাকে হাতছাড়া করতে যাব? আমি তো আবিরকেই বিয়ে করতে, মিষ্টিকে নিয়ে সুখের সংসার করতে চাই। শুধু তোমরা সবাই আমার পাশে থাকো, তাহলেই হবে। এরপর আর কেউ কিছু বলে না। যেখানে নিজের মেয়ে বিবাহিত ছেলেকে বিয়ে করতে চাইছে সেখানে কারো কিছু বলা থাকে না। তবুও আবির দ্বিমত পোষণ করে, কিন্তু মিষ্টির জোরাজোরিতে সেও রাজি হয়ে যায়। এরপর মৌ আর আবিরের বিয়ের শুভ কাজটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। আল্লাহর রহমতে মৌ মিষ্টির আসল মায়ের মতো মা হতে না পারলেও ভালো একটা মা হয়ে দেখিয়েছে সবাইকে। এদিকে মৌ আর আবিরের ঘর আলো করে আরেকটা মেয়ে জন্ম হয়েছে। তাই বলে মৌয়ের বৃষ্টির প্রতি ভালোবাসা একটুও কমেনি। এদিকে রাজ আর রীতির ঘরে 2টা ছেলে বাবু হয়েছে। বেচারা রাজ নিজের ছেলেদের নিয়ে বেশ নাকানি চোপানি খাচ্ছে। তুমি আগে যেমন ফাজিল ছিলে, তোমার ছেলেগুলো একদম তোমার মতো হয়েছে। রিমি আর আয়াতের এক ছেলে বাবু আছে শুধু। রিমির কোনো বাবু হবে না কোনদিন। আয়াত আর রিমি ওই এক ছেলেকে নিয়ে খুব সুখে আছে। তার সাথে আরিয়ানের মেয়ে তো আছেই। এদিকে অনুর ছেলে অর্ণ বেশ মাঝি হয়েছে। তাদের বাড়িতে মিষ্টি বেচারি তার ভয়ে আসতে পারে না।
আম্মু মিষ্টিকে আমার সিনিয়র বউ বানাতে চাই। ওই ফাজিল পোলা, ওই তোর বড় বোন হয়? তোর বয়সে কত বড় তা তুই জানিস? হোক বড়, তাতে আমার কি? আরে বাচ্চা মানুষ, বড় হলে এসব কথা সে ভুলে যাবে। বাচ্চা ছেলে কথা কানে নিতে নেই, তাহলে কান পচে যাবে। তাই বলে আরিয়ান অনুর কোলে থাকা ছোট পিচ্চি মেয়েটাকে আদর করে। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, অনু আরিয়ানের ঘর আলো করে আরেকটি ছোট্ট পরী আগমন করেছে। ভালোবেসে তার নাম রাখা হয় আশা। তাকে নিয়ে এখন অনুর দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। অনু আরিয়ানের ভালোবাসা গভীর থেকে গভীরতম হয়েছে। ওরা ওদের 3